সালাম আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। আমরা প্রসিড করি। আমরা আমাদের ফাইনাল সিলেবাসে জিওমেট্রিক ডিজাইন অফ হাইওয়েজ পড়ছিলাম। এর মধ্যে আমরা অলরেডি বেসিক কিছু গাইডলাইন্স দেখেছি। এরপরে আমরা সাইড ডিসটেন্স শুরু করেছিলাম। সাইড ডিসটেন্স মধ্যে চার ধরনের সাইড ডিসটেন্স ছিল: স্টপিং, পাসিং, ইনকমপ্লিট সিচুয়েশনস আর প্রোভাইডেড। এদের সূত্রগুলো দেখেছিলাম এবং এই ভ্যালুগুলা এক্সিবিট আকারে আমাদের অ্যাস্ট্রো গ্রিন বুকে দেওয়া আছে। আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, তাদের যে গাইড বই, সেই গাইড বইয়ের মধ্যে ক্যালকুলেশন যাতে কষ্ট করে না করা লাগে, ক্যালকুলেশন সহজ, সূত্র সহজ, কিন্তু তারপর একেবারে সরাসরি আপনার চার্ট আকারে দেওয়া আছে যে আপনি আপনার ডিজাইন স্পিড অনুযায়ী, আপনি ডিজাইন স্পিড যদি এত হয় 60 কিলোমিটার পার আওয়ার, 90 কিলোমিটার আওয়ার, তাহলে ডাউনগ্রেডের জন্য আমার স্টপিং সাইড ডিস্টেন্স কত লাগবে, আপগ্রেডের জন্য কত লাগবে, সব চার্ট আকারে সুন্দরভাবে দেওয়া আছে। এখান থেকে সরাসরি ভ্যালু নেওয়া যায়। আরো দেখেছিলাম ট্রাকের জন্য থামতে বেশি সময় লাগে, পাস করার মেকানিজমটা দেখেছিলাম। তারপর এখানেও পাসিং সাইড ডিস্টেন্সও একই রকম কথা বলেছে। যদি আপনার গ্রেড থাকে, আপগ্রেড থাকে, তাহলে এর আগে যে চারটা ডি এর কিউমুলেটিভ ফর্মটা ইউজ করা হয়েছে সেটাকেও আরেকটু বাড়াতে হবে আপগ্রেডের কারণে, আপগ্রেড ডাউনগ্রেডের কারণে। তারপর ট্রাকের জন্য কিছুটা বাড়াতে হবে। এই কনসিডারেশন গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আমি যে রাস্তার জন্য ডিজাইন করছি সেই রাস্তায় ট্রাফিক কিরকম, ট্রাফিক গুলার ভলিউম কিরকম, পার্সেন্টেজ কিরকম, সেই অনুযায়ী, যেহেতু তাদের মুভমেন্ট আমাদের নর্মাল ডিজাইন ভেহিকেলের চেয়ে একটু ডিফারেন্ট, সেই জন্য তাদের ব্যাপারটা মাথায় কনসিডারেশন রাখতে হবে। তারপর প্রোভাইডেড সাইড স্ট্রেসের মধ্যে হচ্ছে আমার যদি পটেনশিয়াল কোনো সাইড অবস্ট্রাকশন থাকে, দেখতে আপনার বাধা দেয় এরকম যদি কিছু থাকে রাস্তার মধ্যে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই জিনিসটাকে কনসিডারেশন রাখতে হবে। সেটা ভার্টিক্যাল কার্ভে হতে পারে, হরিজন্টাল কার্ভে হতে পারে। ভার্টিক্যাল কার্ভে আপনার বুঝাই যাচ্ছে যে ক্রেস্ট কার্ভ অথবা স্যাক কার্ভ, এখানে আপনার সাইড ডিস্টেন্স অবশ্যই বাধাগ্রস্ত হবে, তাই না? একটা কার্ভ যদি এরকম হয় তো গাড়িটা যখন এখানে থাকবে তখন তো সেই দিকে দেখতে পাচ্ছে, এই জায়গা তো দেখা যায় না, তাই না? একইভাবে নিচের দিকে যখন থাকে তখন কিন্তু নিচে নামে, তখন কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। নিচে থাকলে আপনি নিজে চোখ দিয়ে দেখতে পারেন, উঁচুতেই বেশি দেখা যায় না। যদি শুধু ক্রেস্টেরটা কথা বলছে, স্যাগেরটা কিন্তু বলে নাই। ঠিক আছে, ক্রেস্ট থাকলে একদম দেখা যায় না, কারণ আপনার ভিউটা হচ্ছে উপরের দিকে থাকে। একটু নিচে যদি এখানে কিছু কিছু আসে তাহলে সেটা কিন্তু দেখা যায় না সেটা। তারপর হরিজন্টাল কার্ভের মধ্যে যদি ব্যারিয়ার থাকে, ব্রিজ থাকে, ব্রিজ অ্যাপ্রোচ ফিল স্লোপস থাকে, গাছ থাকে, ব্যাক স্লোপ থাকে কাট সেকশনের, এগুলো হচ্ছে সাইড অবস্ট্রাকশন হিসেবে কাজ করে। অনেক ক্ষেত্রে এগুলোতে কিছু করা সম্ভব হয় না। ওই জন্য ওই জায়গার ইয়েটাকে, ডিজাইনটাকে আর একটু ভালো করার জন্য, সেভ করার জন্য কি করা যেতে পারে, সাজেশন দিতে পারবে? রোডের অ্যালাইনমেন্ট যদি ফিক্সড হয়ে যায়, ওই জায়গায় রোড কনস্ট্রাকশন হয়, হ্যাঁ, ওই জায়গায় যদি কোনো গাছ থাকে যেটাকে কাটা যাচ্ছে না, ইয়া করা যাচ্ছে না, রিমুভ করা যাচ্ছে না, তখন আমার সেফটি মেজারমেন্ট হিসেবে আমি কি দিতে পারি বলেন দেখি। স্যার, রোডে যেইখানে গাছটা আছে তার থেকে আরো কিছু দূর আগে আমি কোনো সাইনবোর্ড দিয়ে দিতে পারি। রোড সাইন দেওয়া যেতে পারে, সাইন দিয়ে আপনার সতর্ক করে দেওয়া, সাইন দিয়ে স্যার, সতর্ক, ওখানে স্পিড সাইন কমানোর সিগন্যাল, জন্য কোনো কোনো কিছু। মেজারমেন্ট স্যার? আবার বলেন। স্যার, স্পিডটা কমানোর জন্য আহ, স্পিড কমানোর জন্য কোনো কাউন্টার মেজার দেওয়া যেতে পারে, স্পিড ব্রেকার দেওয়া যেতে পারে। জি স্যার। তো এগুলাই হচ্ছে ওয়েজ যাতে আপনি ওখানে সেফটি বাড়তে পারেন। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো নেক্সট আমরা প্রসিড করি। আমাদের নেক্সট টপিক বা কম্পোনেন্ট হচ্ছে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট। আমাদের রাস্তার অ্যালাইনমেন্টটা কিরকম হবে, এখানে কতগুলো জেনারেল কনসিডারেশনের কথা বলতেছি। ঠিক আছে, আমি জানি না এই জিনিসগুলো আপনাদের মানে কেমন লাগে, আপনারা কি এগুলোকে জাস্ট
মুখস্থ করার জিনিস হিসেবে চিন্তা করতেছেন নাকি, কিন্তু রিয়েলি কিন্তু এগুলো নট, এগুলো কিন্তু মেমোরাইজেশনের জিনিস না। এগুলো হচ্ছে আপনাকে একটা রাস্তা বানাতে হবে, আপনাকে যেই কারেন্ট টোপোগ্রাফি আছে, যেই সিচুয়েশন আছে, যে কন্ডিশন আছে, সেটার উপর বেস করে চিন্তা ভাবনা করে এমন ভাবে অ্যালাইনমেন্ট সেট করতে হবে যাতে আপনার কস্ট গুলা মিনিমাম হয়। আপনি যদি একটা ভুল দিয়ে দেন, অ্যালাইনমেন্ট দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে কম্পোনেন্ট বেড়ে যেতে পারে। কম্পোনেন্ট বেড়ে যাওয়ার কারণে ধরেন একটা ব্রিজ এক্সট্রা বানানো লাগতেছে, ওই একটা এক্সট্রা ব্রিজ বানানো লাগাতেই দেখা যাবে যে কত কোটি টাকা চলে গেছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু মোটেও মানে মেমোরাইজেশনের জিনিস, জাস্ট আপনি আইডিয়া গুলো দেওয়া হচ্ছে যে এই কনসিডারেশন গুলো রাখা হয়। তো একই সাথে তো এক্সপিরিয়েন্স একটা ব্যাপারও আছে। হ্যাঁ, এখন আপনার জাস্ট কনসিডারেশন গুলো শিখতেছেন, কাজ করবেন যখন শুরুতে, তখন হচ্ছে আপনার বসের আন্ডারে করবেন, তারা তারা যে 20 বছর 30 বছর ধরে করে আসছে, তাদের একটা এক্সপিরিয়েন্সের ভ্যালু আছে। সব মিলাই হচ্ছে মানুষজন এই জিনিসগুলোকে ভালো মতো হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, ওইগুলো কিন্তু মোটেও মানে মুখস্থ করার মতো ব্যাপার না। যদি মনে করেন যে হ্যাঁ ট্রান্সপোর্টেশন কোর্সে খালি মুখস্থ করা লাগে, তাহলে তার মানে জিনিসটা আসলে ক্লিয়ার হয় না, জিনিসটা আসলে ক্লিয়ার হয় না, থট প্রসেসটা এখনো আপনার ম্যাচিউর হয় না। আচ্ছা, so for balance in a highway design, all geometric elements should be designed to provide safe continuous operation at a speed likely to be observed under the normal conditions for that roadway for a vast majority of motorists. তাহলে আমার গোল হচ্ছে যে আমার যারা রাস্তাটা ব্যবহার করবে, তারা ব্যবহার করার সময় সেফ থাকবে, কন্টিনিউয়াস অপারেশন হবে। কন্টিনিউয়াস অপারেশন, আমার ডিজাইন স্পিড আছে 60 কিলোমিটার পার আওয়ার, আমার ডিজাইনটা এমন হইতে হবে, কনস্ট্রাকশনটা এমন হইতে হবে যাতে ওই রাস্তায় কন্টিনিউয়াসলি 60 কিলোমিটার পার আওয়ারে ড্রাইভ করা যায়, আনলেস ট্রাফিক কন্ডিশন যদি খারাপ না হয়। এমন যদি আপনার ডিজাইন হয় যে আপনার গাড়ি চালানোর সময় আপনার কিছু দূর পর পর স্পিড কমানো লাগে, তাহলে সেটা কিন্তু আপনার কন্টিনিউয়াস অপারেশনটা হলো না। কন্টিনিউয়াস অপারেশনটা হলো না। আচ্ছা, হাউ টু অ্যাচিভ দিস? তো এটা অ্যাচিভ করার জন্য আমাদের ডিজাইন স্পিডটাকে মেইনলি ডিজাইন কন্ট্রোল হিসেবে সিলেক্ট করা লাগে। আমরা এর আগে কি বলে ডিজাইন করার জন্য কতগুলো কন্ট্রোল আছে সবগুলা চিন্তা করি, এর মধ্যে ডিজাইন স্পিডটা আসলে ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। তো আমাদের হরাইজন্টাল অ্যালাইনমেন্টে যদি কোনো কার্ভ থাকে, হরাইজন্টাল কার্ভ, ভার্টিক্যাল কার্ভ আছে, ভার্টিক্যাল কার্ভ তো হচ্ছে আপনার ভার্টিক্যাল প্রোফাইলে আসবে, ভার্টিক্যাল অ্যালাইনমেন্টে আসবে। এখন যদি আমরা যদি হরাইজন্টাল অ্যালাইনমেন্ট চিন্তা করি, এখানে যদি হরাইজন্টাল কার্ভ থাকে, হ্যাঁ, সেই কার্ভ আপনার ডিজাইন স্পিডের উপর ডিপেন্ড করবে, বা আমরা যে ডিজাইনটা করবো যে ডিজাইন স্পিডের উপর আসবে, কার্ভেচারের উপর আসবে, সুপার এলিভেশনের উপর আসবে, সাইড ফ্লেকশনের উপর আসবে। ঠিক আছে, আচ্ছা, so these relationships stem from the law of mechanics. এই রিলেশনশিপ গুলা মেকানিক্স এর আপনি ডিরাইভেশন থেকে আসে, ডিরাইভেশন থেকে আসে। In design, their values are determined more or less empirically. এইখানে থিওরিটিক্যাল কনসিডারেশন এটা আমি একটু তাড়াতাড়ি স্কিপ করবো, কারণ এটা অলরেডি আপনারা সার্ভেইং এ পড়ে এসেছেন। সার্ভেইং এ আপনারা কার্ভ ডিজাইন, কার্ভ রেঞ্জিং সবকিছুই পড়ে এসেছেন। সো এখানে ওই কনসেপ্টটি নতুন তেমন কিছু নাই। আমরা জাস্ট একবার রিভিউ করবো, যেহেতু এটা আমাদের ফার্দার কাজে লাগবে। তো এখানে সুপার এলিভেশনের থিওরিটা ব্যাখ্যা করা হয়েছে যে আপনার সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোন দিকে কাজ করছে, ভ্যালুগুলো কিভাবে ডিরাইভ হচ্ছে, এখান থেকে আমাদের আমাদের প্রয়োজনীয় সূত্রটাকে ডেভেলপ করা হয়েছে। F প্লাস E/100 ইজ ইকুয়াল টু V স্কয়ার বাই 127R। এখানে F হচ্ছে ফ্রিকশন, E হচ্ছে সুপার এলিভেশন, V হচ্ছে স্পিড, ডিজাইন স্পিড, R হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, এরপরে হরাইজন্টাল কার্ভের সূত্রগুলো দেখানো আছে, এটাও সার্ভিং এর সব সূত্র। তো আমি এখানে রিপিট করছি না কিছু। এই সার্ভিং এর সূত্র কিভাবে এগুলো কাজ করে, কিভাবে ডিরাইভ হয়, 103 অলরেডি পড়ে এসেছেন। সূত্রগুলোকে আবার রিপিট করা হয়েছে। ভার্টিক্যাল কার্ভের ক্যালকুলেশন, ভার্টিক্যাল কার্ভ আপনার করেছেন কি আমার ঠিক মনে নেই, মনে করেন নাই তাই না? ভার্টিক্যাল কার্ভের কোনো কিছু শিখেন নাই তাই না? না স্যার। ভার্টিক্যাল কার্ভ এখানে দেখানো আছে। সো আমার এখানে ইনিশিয়াল গ্রেড G1 এ যাচ্ছিল, ফাইনাল গ্রেড G2 হচ্ছে, মাঝখানে হচ্ছে আমার কার্ভটা আছে। তো এটা সাধারণত প্যারাবোলিক ইকুয়েশন হয়, y = ax² + bx + c
যদি এটা একবার ডিফারেন্সিয়েট করেন তাহলে আমি এটা স্লোপ পাই, আর দুইবার ডিফারেন্সিয়েট করলে স্লোপের চেঞ্জের রেট পাই। ঠিক আছে, আর এখানে তার রিলেটেড সূত্রটা দেওয়া আছে যে গ্রেড চেঞ্জ কতটুকু হচ্ছে, আগে ছিল জি1 এখন হয়ে গেছে জি2, তাহলে জি2 মাইনাস জি1 তার অ্যাবসলিউট ভ্যালু নেওয়া হচ্ছে। আমরা শুধু চেঞ্জটাই বুঝতে যাচ্ছি, উপর থেকে নিচে যাচ্ছে না নিচে থেকে উপর থেকে যাচ্ছে সেটা আমরা দেখতে যাচ্ছি না। লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, জি2 হচ্ছে লেন্থ অফ ভার্টিক্যাল কার্ভ, সেটা আমরা হাইলাইট করছি। তিনটে ইকুয়েশন। তারপরে হচ্ছে এখানে বলেছে কি ডিসটেন্স রিকোয়ার্ড ফর 1% গ্রেড চেঞ্জ, 1% গ্রেড চেঞ্জ করার জন্য আমার কত ডিসটেন্স দরকার, এটা হচ্ছে কে, এটাকে আমরা এক্সপ্রেস করতেছি এল বাই এ। ঠিক আছে, এ হচ্ছে গ্রেডের চেঞ্জ আর এল হচ্ছে ডিসটেন্স, রাইট ইউনিট হবে মিটার পার পার্সেন্ট। তারপরে লেন্থ, ভার্টিক্যাল কার্ভের লেন্থ ছবিটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার টোটাল লেন্থ এল। তারপরে কার্ভ লেন্থ ক্যালকুলেটেড ফ্রম কে, কে থেকে যদি আপনি কে ভ্যালু যদি আপনার জানা থাকে সেখান থেকে আপনি এল এর ভ্যালু বের করতে পারবেন কে ইনটু এ দিয়ে। ঠিক আছে, তারপরে ডিসটেন্স ফ্রম দ্য বিগিনিং অফ দ্য কার্ভ টু দ্য হাইয়েস্ট অর লোয়েস্ট পয়েন্ট অন দ্য কার্ভ। সো এটা হচ্ছে আপনার বিগিনিং অফ দ্য কার্ভ, এখান থেকে আপনার কার্ভের হাইয়েস্ট অথবা লোয়েস্ট পয়েন্ট। এই ক্ষেত্রে আমার হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে যে এইটা, এই যে এইটা, এই হাইয়েস্ট পয়েন্টটার লেন্থ, এই লেন্থটাকে বলা হচ্ছে এল নট। এল নট এটা আমি পাবো কে ইনটু জি1 দিয়ে, ইনিশিয়াল যে গ্রেড সেটাকে মাল্টিপ্লাই করে। তারপরে কার্ভ ট্যানজেন্ট টি1 টি2 এগুলোর ভ্যালু। তারপরে হচ্ছে এটা ইকুয়েশনের ভ্যালু, আপনি যদি এই কার্ভের মধ্যে যে কোনো পয়েন্টে, যে কোনো একটা এক্স দূরত্বে, এখান থেকে পয়েন্ট অফ ভার্টিক্যাল কার্ভ শুরু থেকে যে কোনো এক্স দূরত্বে ওয়াই এর ভ্যালু জানতে চান, ঠিক আছে, স্ট্রেট গেলে যা যেত এবং কার্ভের পজিশন কত, এই ওয়াই নট এর ভ্যালু জানতে চান, আপনি এই ইকুয়েশন থেকে বের করতে পারবেন এক্স স্কয়ার প্লাস 200 এল। ঠিক আছে, এবং একদম মিড পয়েন্টে এক্স যদি এল এর অর্ধেক হয় তখন কতটুকু আসে, তাহলে আসবে এল বাই 800। এগুলো সবগুলো ডিরাইভ করা পসিবল, এগুলো দিয়ে আমরা ভার্টিক্যাল কার্ভের বিভিন্ন আপনার ভ্যালু বের করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এগুলো রিলেটেড অঙ্ক আমরা সামনে দেখবো, আগে আরো কিছু থিওরি পড়ে নিই, তারপরে এগুলো রিলেটেড অঙ্ক আমরা সামনে দেখবো। ম্যাক্সিমাম সুপার এলিভেশন ফর কার্ভ ডিজাইন, আমরা কার্ভ ডিজাইনের সময় সবচেয়ে বড় কত সুপার এলিভেশন নিতে পারি, গাইডলাইন দেওয়া আছে। These are practical upper limits to the rate of super elevation on a horizontal curve. ডিপেন্ড করে অনেক কনসিডারেশনের উপরে, ক্লাইমেটের উপরে, কনস্ট্রাক্টেবিলিটির উপরে, অ্যাডজেসেন্ট ল্যান্ড ইউজের উপরে, ফ্রিকোয়েন্সি অফ স্লো মুভিং ভেহিকলস এর উপরে। এই সবগুলোই হচ্ছে সুপার এলিভেশনের ম্যাক্সিমাম ভ্যালু কত নিতে পারবেন সেটার উপর ডিপেন্ড করে। Super elevation cannot be too large since an excessive mass component may push slowly moving vehicles down the cross slope. So আপনার সুপার এলিভেশনের ভ্যালু যদি খুব বেশি দেওয়া হয়ে থাকে তাহলে সে কিন্তু আপনার পড়ে যেতে পারে, ওভার টার্নিং করতে পারে, টিপিং করতে পারে। ঠিক আছে, এই জন্য এগুলার একটা লিমিটিং ভ্যালু দেওয়া হয়। সেখানে লিমিটিং ভ্যালুর কতগুলো গাইডলাইন দিয়েছে ইম্যাক্স এর। 12% for regions with no snow and ice conditions. Higher values not. এটা হচ্ছে একদম টপ মোস্ট, সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু, যে আমার যেখানে কোনো ধরনের স্নো অথবা আইস কন্ডিশন থাকবে না সেই জায়গায় 12% পর্যন্ত ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে। 10% recommended value for regions without snow and without snow and আগেটা ছিল with no snow আর এটা হচ্ছে without snow, একটু ভুল হয়ে গেল। আগেরটা হচ্ছে এখানে উইথ হবে, উইথ হবে। তারপর হচ্ছে 8% ফর রুরাল রোডস এন্ড হাই স্পিড আরবান রোডস। আমার যদি রুরাল এরিয়া থাকে এবং হাই স্পিড আরবান রোড থাকে সেক্ষেত্রে 8%, এবং আমার যদি আরবান এরিয়াটা লো স্পিডের হয়, সাব আরবান এরিয়া হয়, তখন 4 থেকে 6% থাকে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে আমার ইম্যাক্স এর বিভিন্ন গাইডলাইন। এগুলো সব কালেক্ট করা হয়েছে কোথেকে? এগুলো কালেক্ট করা হয়েছে অ্যাস্ট্রো বুক থেকে, অ্যাস্ট্রো গ্রিন বুক। ঠিক আছে, তারপরে ফ্রিকশনের ভ্যালু, ফ্রিকশনের ভ্যালু, ম্যাক্সিমাম ফ্রিকশনের ভ্যালু আমরা ওই একই সূত্র থেকে পাবো, যে এফ প্লাস ই বাই 100 ইকুয়াল টু ভি স্কয়ার বাই 127 আর। এখান থেকে এফ এর ভ্যালু আমরা এটা বের করতে পারি। এই এফ এর ভ্যালু আমরা
ইকুয়েশন থেকে বের করতে পারি, একই সাথে এটা আপনার এক্সিবিট আকারেও দেখানো আছে। ড্রাইভারস ফিলিং অফ ডিসকমফোর্ট, এটা একটা ক্রাইটেরিয়া। values much lower than the maximum side frictions are used in design, ঠিক আছে। ম্যাক্সিমাম যেই সাইড ফ্রিকশন থাকে তার চেয়ে অনেক কম ভ্যালু সাধারণত ডিজাইন ইউজ করা হয়। কিসের উপর ডিপেন্ড করে? স্পিড অফ দ্য ভেহিকেল, ভেহিকেল কত জোরে যাচ্ছে, টাইপ এন্ড কন্ডিশন অফ দ্য রোডওয়ে সারফেস, পেভমেন্টের কন্ডিশনটা কিরকম, টাইপ এন্ড কন্ডিশন অফ দ্য টায়ার, ভেহিকেলের টায়ারের কন্ডিশন কিরকম, এই জিনিসগুলোর উপরে সাইড ফ্রিকশন ফ্যাক্টরটা ডিপেন্ড করে। স্পিড যত বাড়ে ফ্রিকশন সাধারণত তত বাড়ে। এখানে একটা চার্ট দেখানো হচ্ছে যেটা রাস্তর গ্রিন বুকে আছে এক্সিবিট হিসেবে, এক্সিবিট 311। এখানে আপনারা দেখেন স্পিডের সাথে সাইড ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু কত হবে তার একটা রিলেশনশিপ দেখানো হয়েছে এবং এখানে 3-4টা গ্রাফ আছে, ঠিক আছে। উপরের দিকে যে একটা স্ট্রেট লাইন, এখানে একটা ডটেড লাইন, এখানে আরেকটা ডটেড লাইন, এখানে আরেকটা সলিড লাইন, এগুলো হচ্ছে এক এক কন্ডিশনের জন্য। যেমন এই উপরেরটা maximum side friction factor for new tires on wet concrete pavement, নিউ টায়ার যদি হয় ওয়েট কনক্রিট পেভমেন্ট হয় তাহলে এই স্ট্রেট লাইন ইউজ করতে হবে। তারপরে এখানে কি স্মুথ টায়ারস আর অন কনক্রিট অন ওয়েট কনক্রিট পেভমেন্টের জন্য এই ভ্যালুটাই ফিক্সড, ঠিক আছে, এই ভ্যালুটাই ফিক্সড। তারপরে হচ্ছে এখানে এই ডটেড উপরের ডটেড লাইনটা হচ্ছে অ্যাজিউমড ফর ডিজাইন অফ লো স্পিড আরবান স্ট্রিটস, লো স্পিড আরবান স্ট্রিটের জন্য এই ডটেড লাইনটা, ঠিক আছে। লো স্পিড আমরা কিভাবে বুঝবো? যে 70-এর মধ্যে শেষ হয়েছে, তাহলে 70-এর চেয়ে কম হইলে সেটাকে আমি বুঝবো লো স্পিড, ঠিক আছে। আরবান স্ট্রিটে যদি 70 কিলোমিটার পার আওয়ারের চেয়ে কম হয় স্পিড তাহলে সেটা হচ্ছে লো স্পিড। এরপরে হচ্ছে হাই স্পিড, ঠিক আছে। অ্যাজিউম ফর ডিজাইন অফ টার্নিং রোডওয়েজ, টার্নিং রোডওয়েজ এর জন্য তার নিচেরটা। অ্যাজিউম ফর ডিজাইন অফ অল রুরাল এন্ড হাই স্পিড আরবান রোডস এর জন্য এটা, রুরালের জন্য এই দিকটা হচ্ছে, আর সামনের দিকে হচ্ছে হাই স্পিড আরবান প্লাস রুরালের জন্য, ঠিক আছে। এখানে আলাদা আলাদা ভাবে দেখাচ্ছে। প্রথমটা হচ্ছে এটার জন্য, এটা হচ্ছে টার্নিং রোডওয়েজ এর জন্য, এটা হচ্ছে আপনার রুরাল এন্ড হাই স্পিড আরবান রোডওয়েজ। তো এইগুলোর উপর বেস করে একটা স্যাম্পল দেখাচ্ছে যে কিভাবে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। এখানে বলেছে কি ডিজাইন ডিজাইন এখানে বলেছে ডিজাইন a horizontal curve with minimum radius on an urban collector street designed for 50 km/h. Use a super elevation rate reasonable for the considered case. তাহলে এখানে আমার কি কি ইনফরমেশন দিচ্ছে? আমার রোডওয়ে টাইপটা লিখেছে। রোডওয়ে টাইপটা হচ্ছে আরবান কালেক্টর স্ট্রিট। স্পিড বলা আছে 50 km/h। এটার উপর বেস করে এখন আমাকে বের করতে হবে কি রেডিয়াস বের করতে হবে। হরিজন্টাল কার্ভ উইথ মিনিমাম রেডিয়াস, আর এর ভ্যালু বের করতে বলেছে। আর এর ভ্যালু বের করতে গেলে আমাদের সূত্র আমরা জানি অলরেডি, F + E/100 is equal to V²/127R। এই আর এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে আমার V এর ভ্যালু জানা থাকা লাগবে, E এর ভ্যালু জানা থাকা লাগবে, F এর ভ্যালু জানা থাকা লাগবে। তো V এর ভ্যালু আমি দেখতে পাচ্ছি এখান থেকে সরাসরি 50 km/h। বাকি দুইটার ভ্যালু রিজনেবল ভ্যালু ধরে নিতে হবে। রিজনেবল ভ্যালু কত সেটার জন্য আমাদেরকে এক্সিবিট গুলা দেখতে হবে, গ্রাফ গুলা দেখতে হবে। প্রথমে যদি এফ দেখতে চাই, সাইড ফ্রিকশন, এটা তো এই চার্টের মধ্যেই আছে। এটার মধ্যে কোন চার্টটা ইউজ করবো বলেন তো, কোন গ্রাফটা ইউজ করব? স্পিডটা আছে 50, তাহলে 50-এর এগেইনস্টে কি এইটা ইউজ করব, নাকি এইটা ইউজ করব, নাকি এইটা ইউজ করব, নাকি এই উপরটা ইউজ করব? কোনটা ইউজ করব? নিচের ডটেরটা। নিচের ডটেরটা হচ্ছে ডিজাইন অফ টার্নিং রোডওয়েজ। এটা এখানে টার্নিং রোডওয়ে সম্পর্কে কিছু বলা নাই, সো এটা তো মনে হয় হবে না। উপরের ডটেরটা হবে। কেন? এখানে বলা আছে অ্যাজিউম ফর ডিজাইন অফ লো স্পিড R1 স্ট্রিটস। এখানে আরবান কথাটা লেখা আছে, আরবান কালেক্টর স্ট্রিট লেখা আছে, লো স্পিড লেখা নাই, কিন্তু দেওয়া আছে 50। এবং আমি দেখতে পাচ্ছি যে এই যে লো স্পিডের যে ভ্যালুর কার্ভটা আছে এটা আছে 30 থেকে 70 পর্যন্ত। তার মানে কি 30 থেকে 70 পর্যন্ত এরা এটাকে লো স্পিড ধরে কাউন্ট করতেছে। তাহলে আসলে এই উপরের ডটেরটা ইউজ হবে, উপরের ডটেরটা ইউজ হবে।
ঠিক আছে, বুঝা গেছে? সবার কাছে ক্লিয়ার হয়েছে কেন আমি এই উপরের ডট ইউজ জি করতেছি? স্যার। তো এরকম দেখবেন যে কোন জায়গায় কোন কন্ডিশন দেওয়া আছে, ওই কন্ডিশন অনুযায়ী আপনাকে ওই গ্রাফটা ইউজ করতে হবে। তাহলে আমার স্পিড হচ্ছে 50 এবং আমার এই উপরের ডটেডটা আমি ইউজ করব যেটা হচ্ছে লো স্পিড আরবান স্ট্রিটের জন্য। এই বরাবর যদি আমি টান দেই, টান কি দিচ্ছে এখানে? না, দেয় নাই। এই বরাবর যদি আমি টান দিই, পরেরটা দিচ্ছে, এই বরাবর উপরে উঠবো, তার বরাবর এদিকে যাব, ভ্যালু মেবি 0.21 এর মতো আসছে, ঠিক আছে, 0.2 এর একটু উপরে, ঠিক আছে, সেটাই এখানে ইউজ করছে, দেখেন 0.21। আমার আরো লাগবে কি, ই এর ভ্যালু লাগবে, ঠিক আছে। তাহলে ই এর ভ্যালু গুলো আবার দেখে আসি। ই এর ভ্যালু, ই এর ভ্যালু এখানে আছে। এখানে এই চারটার মধ্যে আমি কোনটা ইউজ করবো বলেন দেখি? আমার বলা আছে আরবান কালেক্টর স্ট্রিট। আরবান ওয়ার্ডটা কোথায় আছে? লাস্ট স্যার লাস্টের লাস্টটাতে। তার আগেরটাতেও আছে কিন্তু এটা হাই স্পিড, তো আমি তো অলরেডি ডিসিশনে পৌঁছে গেছি যে এটা হাই স্পিড না, এটা লো স্পিড, তাহলে নিচেরটাই হবে। তাহলে আমি 4 ইউজ করতে পারি, 6 ইউজ করতে পারি। এই অঙ্কে আমাদের যে দুইটা অপশন আছে, এটা ম্যাক্সিমামটা ইউজ করছে, 5টা ইউজ করছে। 4 রিজনেবল 4 to 6, উই সিলেক্ট ই ম্যাক্স 6। তাহলে 6 এর ভ্যালু বসাই দিছে, তাহলে সবগুলো ভ্যালু চলে আসছে, আর এর ভ্যালু বের হয়ে যাবে 72.91 মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা এক্সাম্পল কিভাবে আমরা এক্সিবিট ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরকম সামনে অনেকগুলো এক্সিবিট আসবে, সেখানে এক্সিবিট থেকে আমরা এই ভ্যালুগুলো বের করতে পারি। কার্ভ রিলেটেড ম্যাথ 2, এই ম্যাথটা মেইনলি আপনারা সার্ভিং এ শিখে আসছেন। তো এখানে আমি এটা রিপিট করছি না, আপনারা এটা পারবেন আমি আশা করি, কারণ এক্স্যাক্টলি সেম নেচারের ম্যাথ আপনারা সার্ভিং এ করে এসেছেন। ঠিক আছে, সার্ভিং এ করে এসেছেন। আমি জাস্ট দু একটা জিনিস দেখাবো যেগুলো হয়তো এখানে নতুন এক্সিবিট থেকে কালেক্ট করে। ঠিক আছে, তো আমাদের সূত্র সব দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, সূত্র সব দেওয়া আছে। এই সূত্রের উপর বেস করে কি বের করতে বলছে? কম্পিউট দ্য মিনিমাম রেডিয়াস, আর এর ভ্যালু বের করতে হবে, আদার জিওমেট্রিক ক্যারেক্টারিস্টিক্স, ট্যানজেন্ট লেন্থ বের করতে হবে, কার্ভের লেন্থ বের করতে হবে, হ্যাঁ, পয়েন্ট অফ কার্ভেচার বের করতে হবে, পয়েন্ট অফ ট্যানজেন্ট বের করতে হবে। ঠিক আছে, এখানে পিআই এর স্টেশন দেওয়া আছে, পিআই এর সার্ভে স্টেশন দেওয়া আছে 52 + 75। এখান থেকে ট্যানজেন্টের ভ্যালু বের করলে সেটা মাইনাস করলে পিসি এর স্টেশন পাবো, আবার এটা যোগ করলে এখানে পিটি এর স্টেশন পাবো। তো এগুলো বের করা যাবে, প্লাস আর তো বের করা যাবে। ঠিক আছে, এখানে এই বিভিন্ন সূত্র থেকে আমার বের করতে হবে, করে দেওয়া আছে। ঠিক আছে, এখানে জাস্ট নতুন যে দুটো লাগবে হচ্ছে এই ইম্যাক্স আর এই এফ ম্যাক্স এর ভ্যালু লাগবে। ইম্যাক্স আর এফ ম্যাক্স এর ভ্যালু লাগবে, যখন আমি আর মিনিমাম বের করবো, মিনিমাম রেডিয়াস বের করবো, এই ভ্যালু দিয়ে ম্যাক্সিমাম হয়ে যাবে। ইম্যাক্স আর এফ ম্যাক্স লাগবে। ইম্যাক্স এফ ম্যাক্স এখানে দেওয়া আছে? দেওয়া নাই। এটা দেওয়া আছে, ইম্যাক্স দেওয়া আছে 6% দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ডিজাইন স্পিড দেওয়া আছে। ঠিক আছে, এটার জন্য এফ ম্যাক্স বের করতে চাচ্ছি। এফ ম্যাক্স বের করার জন্য এই চার্ট ইউজ করা যাবে, এক্সিবিট 315। এখানে দেখেন আপনার এই ম্যাক্সিমাম ই 4%, 6%-এর জন্য দুইটা আলাদা আপনার চার্ট দিয়েছে। আমার ডিজাইন স্পিড ছিল কত? 80 ছিল। ম্যাক্সিমাম ই ছিল কত? 4%। তাহলে এখানে আসি, এই যে 80 এবং 6%, এটার জন্য আমার এফ ম্যাক্স এর ভ্যালু কত আছে? 0.14। এই এক্সিবিট থেকে আমরা এই এফ ম্যাক্স এর ভ্যালু যদি নিয়ে নিই, তাহলেই আমরা এখানে বসাই দিতে পারবো এবং বাকি সব আপনার সূত্র ধরে আসতে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ইয়েস স্যার। এগুলোতে কারো কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, এগুলো সার্ভিং এর অঙ্ক, এই জন্য আমি ডিটেলসে করাচ্ছি না। আমি আশা করি কারো কোনো সমস্যা থাকবে না, আপনারা দেখলে আপনাদের মনে পড়ে যাবে। ঠিক আছে, ওকে। নেক্সট আসছে ডিজাইন ফর রুরাল হাইওয়েজ এন্ড হাই স্পিড আরবান স্ট্রিটস। Horizontal curves are generally super elevated and successive curves are generally balanced to provide smooth riding transitions from one curve to the next. আমাদের যাতে একটা কার্ভ থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে গেলে ট্রানজিশন গুলো স্মুথ হয়। আপনারা যখন রোডওয়ে কনস্ট্রাকশন করতে থাকবেন, তখন আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা তো আমরা আগেও পড়েছিলাম যে কার্ভ যখন আসবে, কার্ভের আগে স্ট্রেট পোর্শন থেকে কার্ভে কি সরাসরি শুরু হয়? মনে আছে?
আমাদের একটা স্ট্রেট রাস্তা যাচ্ছে, সামনে একটা কার্ভ করবে, এটা কি সরাসরি আমরা শুরু করি নাকি অন্য কিছু করি বলেন তো? কিছু কি দেওয়ার দরকার পড়ে? একটা স্ট্রেট পার্ট, এখানে একটা কার্ভ পার্ট, সরাসরি স্ট্রেট থেকে কার্ভ স্টার্ট করে দিই নাকি মাঝখানে কিছু থাকে? স্যার ডট ডট থাকে। কি দেওয়া থাকে? স্যার ডট 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 মানে কি? এটা তো মানে রাস্তার কথা। সামনে একটা টার্ন, এটা বাঁক আছে। না, আমি তো ডিজাইনের পার্সপেক্টিভে বলতেছি, আমি তো ট্রাফিক অপারেশনের পার্সপেক্টিভে বলতেছি। ডিজাইন করার সময় এখানে কি মাঝখানের পার্টটা, আমি আমি বলতে যাচ্ছি যে ধরেন আমার এটা স্ট্রেট লাইন, এটা এখান থেকেই কি আমি সরাসরি কার্ভটা শুরু করে দিই নাকি মাঝখানে আমার কিছু প্রোভাইড করা লাগে যাতে তার কার্ভে মুভমেন্টটা স্মুথ হয়? সুপার এলিভেশন অ্যাচিভটা স্মুথ হয়, তাই না? যখন আমার কার্ভে আমি প্রবেশ করে ফেলবো, আমার তো ভ্যালু লাগবে, সুপার এলিভেশনের ভ্যালু ওখান থেকে লাগবে। হ্যাঁ, এই ছিল আমার নর্মাল কন্ডিশন। সুপার এলিভেশনের ভ্যালু অনুযায়ী আমাকে এরকম করা লাগবে, তো এটা তো হঠাৎ করে হয়ে যেতে পারবে না, এটাকে স্মুথলি ধীরে ধীরে উঠাইতে হবে। ঠিক আছে, ওই জন্য মাঝখানে একটা ট্রানজিশন জোন থাকে, ট্রানজিশন জোন থাকে। ঠিক আছে, এটা আমরা সার্ভিং এ পড়ে এসেছিলাম, আবার রিভিউ করব, জাস্ট আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, মাঝখানে একটা ট্রানজিশন জোন থাকে যেখানে হচ্ছে সুপার এলিভেশনটা অ্যাচিভ করার মতো কিছুটা লেন্থ থাকে, তাহলে যাতে যেই পয়েন্ট থেকে কার্ভটা শুরু হচ্ছে সেখান থেকে সে তার যে রিকোয়ার্ড সুপার এলিভেশন সেটাতেই আপনার অপারেট করতে পারে। ঠিক আছে, to select an appropriate super elevation rate in the range from the normal cross slope to the maximum super elevation. A balanced design for a series of curves of varying radii is provided by appropriate distribution of E and F. এখানে আপনার কতগুলো চার্ট দেওয়া আছে, এক্সিবিট 318, যে আপনার ডিজাইন সুপার এলিভেশন রেট আপনি কত নিতে পারেন। ঠিক আছে, ম্যাক্সিমাম এখানে 8% দেওয়া আছে। এদের অনেকগুলো পলিসি আছে, পলিসি 1 2 3 4 5, এক একটা কন্ডিশন, আমি জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি অ্যাজ পার গ্রিন বুক থেকে, যে আপনার এখানে রেডিয়াস অফ কার্ভেচার এবং স্পিড এর উপর বেস করে আপনার সুপার এলিভেশন রেট আপনি ডিসাইড করবেন। এটাও রিড করা একই রকম। ফর এক্সাম্পল এখানে এক্সাম্পল দেখানো আছে যে আমার ডিজাইন স্পিড আমার ধরা হচ্ছে 60, এখানে অনেকগুলো স্পিড আছে, 30 40 50 60 70 80 110 120 আমি ধরে নিলাম আমার ডিজাইন স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে আমি এই লাল রঙের লাইনটা ইউজ করব, এবং আমার রেডিয়াস অফ কার্ভেচার আমি হিসাব করে পাইছি হচ্ছে 300, তাহলে সেই ক্ষেত্রে আমার সুপার এলিভেশন রেট এই দুইটার কানেক্টিং পয়েন্ট থেকে পাচ্ছি প্রায় 5.5 মতো, 5.5 মতো। ঠিক আছে, এইভাবে আমার ডিজাইন যদি জানা থাকে, ডিজাইন রেডিয়াস যদি জানা থাকে, রেডিয়াস অফ কার্ভেচার জানা থাকে, ডিজাইন স্পিড জানা থাকে, আমি আমার সুপার এলিভেশন রেটকে সেট করতে পারবো। ঠিক আছে, এরপরে ট্যানজেন্ট টু কার্ভ ট্রানজিশন, যেটাকে আমি বললাম যে স্ট্রেট রাস্তা থেকে কার্ভে যাওয়ার যে ট্রানজিশনটা হয়, এটা দিলে কি সুবিধা হয়? প্রোভাইডস ন্যাচারাল পাথ ফর ড্রাইভার্স, ড্রাইভারের জন্য ড্রাইভ করাটা ইজি হয়। ইমপ্রুভস অ্যাপিয়ারেন্স অফ দ্য হাইওয়েজ এন্ড স্ট্রিটস, রাস্তার অ্যাপিয়ারেন্স সুন্দর হয়। accommodates distance needed to attain super elevation, এটা খুবই ইম্পর্টেন্ট। আমার সুপার এলিভেশন অ্যাচিভ করার জন্য যে ডিসটেন্সটা দরকার সেটা হচ্ছে এই ট্রানজিশন পয়েন্টটি আমি অ্যাচিভ করি। accommodates gradual roadway widening, তো এখানে সুপার এলিভেশন রান অফ এবং ট্যানজেন্ট রান আউট, এটাও আমরা সার্ভিং এ দেখে আসছিলাম, এখানে আরেকবার জাস্ট রিভিউ করতেছি যে নর্মালি আমাদের এরকম নর্মাল ক্রস সেকশন থাকে রাস্তা, তাই না? এরকম ক্রস সেকশন কেন থাকে? স্ট্রেট থাকে না কেন? এরকম স্লোপে থাকে কেন, স্ট্রেট থাকে না কেন? রাস্তা তো দেখে মনে হয় স্ট্রেট আছে, কি ভুল আছে এখানে? নর্মালি মনে হয় যে এরকম স্ট্রেট থাকে। হ্যাঁ, হ্যালো, জি স্যার। এটা দেওয়ার কারণ কি বলেন দেখি? এরকম ক্রস সেকশন দেওয়ার কারণ কি? বলা হচ্ছে এটাই নর্মাল। স্যার যাতে পানি না জমে স্যার। গুড, পানি না জমে, ড্রেনেজের জন্য।
ড্রেনেজের জন্য, বৃষ্টির পানি অন্য যে কোনো পানি যাতে জমে না থাকে। রাস্তার উপরে পানি থাকা খুব খারাপ, রাস্তার উপরে পানি পড়ে থাকা খুব খারাপ, বিশেষ করে ফ্লেক্সিবল পেভমেন্ট। ফ্লেক্সিবল পেভমেন্টে যদি আপনার জলাবদ্ধতা ক্রিয়েট হয়, ওয়াটার লগিং ক্রিয়েট হয়, এটা ডিজাইন লাইফ সিগনিফিকেন্টলি রিডিউস করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল ক্রস সেকশন। ঠিক আছে, তো আমরা যদি সুপার এলিভেশন ক্রিয়েট করতে চাই, তার মানে কি এটা আইদার আপনার এইদিকে হেলে যাবে, এইদিকে হেলে যাবে, অথবা এইদিকে হেলে যাবে। এদিকে আমাদের ঘোরানো দরকার, যেদিকে সেন্টার থাকবে তার অপোজিট দিকে হেলবে, তাই না? এদিকে যদি সেন্টার থাকে এদিকে উপরে উঠে যাবে, এদিকে নিচে নেমে যাবে। এদিকে সেন্টার থাকলে এদিকে উপরে উঠে যাবে, এদিকে নিচে নেমে যাবে। সো ক্রাউন সেকশন উইথ অ্যাডভার্স ক্রাউন রিমুভ, আপনি এটা রিমুভ করবেন ধীরে ধীরে। অ্যাচিভ করবে কিভাবে সেটা দেখাচ্ছে, যে এই স্টেজ থেকে কিছু দূর আগাবে এবং তখন সে ধীরে ধীরে এই জিনিসটাকে আমি উপরে তুলতে থাকবো, এটাকে স্ট্রেট করে দেব। তারপরে কি করব, তারপরে হচ্ছে আচ্ছা এই ডিসটেন্স মানে এই ক্রস সেকশন থেকে আমার এই ক্রস সেকশন অ্যাচিভ করা পর্যন্ত যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট রান আউট। ট্যানজেন্ট রান আউট, length of the highway needed to change the normal cross section to the cross section with the adverse crown removed. এজন্য নির্দিষ্ট আমার লেন্থ লাগবে, এই লেন্থটাকে বলা হচ্ছে আমার ট্যানজেন্ট রান আউট। স্যার এটা বুঝলাম না স্যার। এই ছবিটা দেখেন, না এটা তো পরেরটার জন্য, এটা দেখে বুঝতে পারবেন না, সেটি আগে পেয়ে যাবেন। সো আমার রাস্তা কার্ভের দিকে যাচ্ছে, ইনিশিয়ালি সে এরকম ক্রস সেকশনে আছে, ঠিক আছে, এবং এই রাস্তাটা যে যাচ্ছে সামনে হচ্ছে একটা কার্ভ আছে, এইভাবে একটা কার্ভে ঘুরবে, এইভাবে একটা কার্ভে ঘুরে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমার গোল হচ্ছে যে এই যে স্লোপটা আছে আমি এটাকে সামনে এরকম নিয়ে যেতে যাচ্ছি, এরকম থাকবে সামনে। এখন যেমন উঠে নামে আসে তখন এভাবে থাকবে, এই জন্য এই ডান পাশটাকে ধীরে ধীরে তুলতে হবে আর বাম পাশটাকে নিচে নামাইতে হবে। তো প্রথমে আপনার কাজ হবে যেই দিকটাকে আপনি তুলবেন সেটার যে ক্রস স্লোপটা আছে সেটা রিমুভ করা। প্রথম কাজ হচ্ছে এটাকে রিমুভ করে এটাকে আপনার এই স্টেপে আনা। ঠিক আছে, এদিকে ক্রস স্লোপ থাকবে কিন্তু এটা স্ট্রেট, এটা আমি ধীরে ধীরে তুলবো, ধীরে ধীরে তুলতে থাকবো। ঠিক আছে, ধীরে ধীরে এখানে আমি ম্যাটেরিয়াল এমন ভাবে প্রেস করতে থাকবো যেটা উঠতে থাকে এবং একটা নির্দিষ্ট দূরত্ব পরে এরকম স্ট্রেট হয়ে যাবে। এখন এটা নিচে নাই, ওই দিকেরটা নিচে আছে, এদিকেরটা নিচে আছে, কিন্তু এই দিকেরটা স্ট্রেট হয়ে গেছে। এই যে লেনটা, এই লেনটাকে বলা হচ্ছে ট্যানজেন্ট রান আউট। ট্যানজেন্ট রান হচ্ছে ওই লেন্থ যেই লেন্থে আপনার একটা রাস্তা তার নর্মাল ক্রস স্লোপ থেকে চেঞ্জ হয়ে আপনার অ্যাডভান্স ক্রাউনটা রিমুভ করা পর্যন্ত পৌঁছায়, সেটা এখানে লেখা হয়েছে। is the length needed the length of highway needed to change the normal cross section to the cross section with the adverse crown removed. এই যে adverse crown এটাকে আমি রিমুভ করে দিচ্ছি, উপরে উঠে সোজা হয়ে গেছে এই লেন্থ। এরপরে এর সোজা হওয়ার পরে নেক্সট স্টেপ হচ্ছে এটা হচ্ছে সুপার এলিভেশনের স্টেপে যাবে, অর্থাৎ এরকম হয়ে যাবে, এরকম ব্যাকা হয়ে যাবে, পুরোপুরি ব্যাকা হয়ে যাবে। ঠিক আছে, তো সেটার জন্য এই যে এরকম হয়ে গেছে। সেকেন্ড স্টেজে এটা এখান থেকে এখানে উঠছে আর এটা এখান থেকে নিচে নামছে। ঠিক আছে, তো এখানে বলতেছে এই সুপার এলিভেশন রান অফ এটাকে বলা হচ্ছে দ্য লেন্থ অফ দ্য হাইওয়ে needed to change the cross section with the adverse crown removed to the cross section fully super elevated. ঠিক আছে, তাহলে আমার সুপার এলিভেশন রান অফ এর লেন্থটা হবে যেখানে আমার অ্যাডভার্স ক্রাউন রিমুভ হয়েছে সেখান থেকে শুরু করে ফুললি সুপার এলিভেটেড পার্ট যেখান থেকে শুরু হয়েছে সেই এটাকে বলা হচ্ছে সুপার এলিভেশন রান অফ। বুঝা গেছে নাকি যায় নাই? জি স্যার, বুঝতে পেরেছি।
তো এখানে এটাকে আবার ভিজুয়ালাইজ করাচ্ছি যে প্রথম পার্টটা হচ্ছে ট্যানজেন্ট রান আউট, সেকেন্ড পার্টটা হচ্ছে সুপার এলিভেশন রান আউট। ডিজাইন রিকোয়ারমেন্টস ফর রান আউটস, ম্যাক্সিমাম রিলেটিভ গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো এখানে আমার আপনার ওই অ্যাডভার্স ক্রাউন রিমুভ পার্ট থেকে ফুললি সুপার এলিভেটেড পার্ট দেখানো হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট পার্টটা আমি আগের স্লাইডে দেখালাম, এখানে সেকেন্ড পার্টটা দেখাচ্ছি। এখানে হচ্ছে দেখেন এদিকে স্লোপ আছে, এদিকে কিন্তু স্লোপ নাই, প্যারালাল। এটা কি অ্যাডভার্স ক্রাউন রিমুভ হয়ে গেছে, এখান থেকে সে সামনে একটা লেন্থ গিয়ে আপনার এরকম পুরোপুরি সুপার এলিভেটেড হয়ে যাবে, সুপার এলিভেটেড হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে আমার সুপার এলিভেশনের হাইটটা, হাইটটা। ঠিক আছে, এটার জন্য যে লেন্থটা লাগবে সেটা কি বলা হচ্ছে সুপার এলিভেশন লেন্থ, সুপার এলিভেশন রান অফ, সুপার এলিভেশন রান অফ বলা হচ্ছে এই এলটা। ঠিক আছে, তো এখানে এগুলা বিভিন্ন টার্মের সাহায্যে সূত্র ডেভেলপ করা হয়েছে। যেমন এখানে এই রাস্তার একদিকের রাস্তার উইথ থেকে বলা হচ্ছে ডাব্লিউ ইন্টু এন ওয়ান, ডাব্লিউ হচ্ছে প্রতি লেনের উইথ মিটারে, আর এন হচ্ছে আপনার নাম্বার অফ লেন্স, কয়টা লেন আছে, এই দুটো গুণ করলে আপনি এই পার্টটা পাবেন। এখানে এইচ, এইচ হচ্ছে হাইটটা, কি পরিমাণ হাইট অ্যাচিভ করতেছে, হাইট এটা বের করার জন্য সূত্র হচ্ছে ডাব্লিউ ইন্টু এন ওয়ান ইন্টু ইডি বাই 100। ইডিটা কি, ইডিটা হচ্ছে আপনার সুপার এলিভেশন রেটটা, রেটটা। ডেল্টাটা কি, ম্যাক্সিমাম রিলেটিভ গ্রেডিয়েন্ট, ম্যাক্সিমাম রিলেটিভ গ্রেডিয়েন্ট বের করার হচ্ছে যে এল ইজ ইকুয়াল টু এইচ বাই ডেল্টা বাই 100। এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার ডেল্টা, এইচ বাই এল বললে আপনি এই অ্যাঙ্গেলটা পাবেন। এখান থেকে আমার সুপার এলিভেশন রান অফ এর লেন্থ কত হবে এটা বের করা যাবে। ঠিক আছে, এইচ এর জায়গায় জাস্ট ভ্যালুটা বসাই দিবেন, এইচ এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিবেন, বসাই দিলে এরকম একটা ভ্যালু আসবে, ডাব্লিউ ইন্টু এন ওয়ান ইডি ইন্টু বিডব্লিউ ডিভাইডেড বাই ডেল্টা। বিডব্লিউ কি, বিডব্লিউ হচ্ছে অ্যাডজাস্টমেন্ট অফ নাম্বার অফ রোটেটেড লেনস, কয়টা লেনকে রোটেট করা হচ্ছে সেটার উপর বেস করে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। ডিজাইনে দেখবেন কখনো 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 সবগুলা লেনকে আপনার রোটেট করা লাগে না, কখনো একটা লেনকে রোটেট করে, কখনো দেড়টাকে করে, কখনো দুইটাকে করে। ডিপেন্ড করে যে আমার টোটাল কতগুলো লেন্থ আছে, টোটাল দুই ডিরেকশনে কতগুলো লেন্থ আছে ওটার উপর ডিপেন্ড করে আপনার এই ভ্যালুগুলো ভ্যারি করে। তো এখানে রিলেটেড কতগুলা এক্সিবিট দেওয়া হয়েছে, যে ডিজাইন স্পিড কত হলে ম্যাক্সিমাম রিলেটিভ গ্রেডিয়েন্ট কত হয়, ডেল্টার ভ্যালু ম্যাক্সিমাম কত হয় দেওয়া আছে, এবং এখানে বিডব্লিউ এর ভ্যালু চার্ট দেওয়া আছে, বিডব্লিউ এর ভ্যালু চার্ট এবং ছবি দেওয়া আছে। প্রথম চার্টে দেখাচ্ছে যে আমার নাম্বার অফ লেন্স রোটেট, কতগুলো লেনকে রোটেট করা হচ্ছে সেটার উপর বেস করে আমার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত হবে। যদি একটা লেন হয় তাহলে ফ্যাক্টর 1, দেড়টা হয় এত, দুইটা হয় এত, 0.75, তিনটা হয় 0.67, এরকম দেওয়া আছে। এখানে বিভিন্ন রোটেশন দেখানো হচ্ছে। ঠিক আছে, নর্মাল সেকশন এরকম একটা লেন করে আসে, রোটেটেড হচ্ছে এরকম, রোটেটেড ওয়ান লেন। ঠিক আছে, নর্মাল সেকশন এরকম দুইটা লেন করে আসে, এটা হচ্ছে দুইটা লেন রোটেট হচ্ছে। নর্মাল সেকশন এরকম তিনটা লেন রোটেট হচ্ছে। ঠিক আছে, সো এগুলোর উপর বেস করে আমার আমরা আগের বার হচ্ছে বের করলাম সুপার এলিভেশন রান অফ এর লেন্থ কত হবে, সূত্রের সাহায্যে বের করলাম যে ডাব্লিউ ইন্টু এন ওয়ান ইন্টু ইডি ডিভাইড বাই ডেল্টা ইন্টু বিডব্লিউ। এখন এইটার সাথে আবার রিলেশন আছে হচ্ছে আপনার যে ট্যানজেন্ট রান অফটা আছে সেটা। ঠিক আছে, তাহলে আমরা এই সুপার এলিভেশন রান অফ থেকে ট্যানজেন্ট রান অফ এর ভ্যালু কত হবে সেটা বের করার চেষ্টা করব। সাধারণত এটা তার রেশিও হয়। The length of the tangent runoff is determined by the amount of adverse cross slope to be removed. কি পরিমাণ adverse cross slope কে রিমুভ করতে হবে সেটার উপর ডিপেন্ড করে। বেশি করতে হইলে আপনার বেশি লেন্থ লাগবে, কম করতে হইলে কম লেন্থ লাগবে। For a smooth edge of pavement profile, the rate of removal should equal the relative gradient used to define the super elevation runoff length. So এখানে আমার এই যে দুইটাকে একসাথে ছবিতে দেখানো হচ্ছে, দুইটাকে একসাথে ছবিতে দেখানো হচ্ছে যে এই পার্টটা হচ্ছে কিন্তু আপনার আলটিমেটলি কি কাজ করতেছে, রান আউট হিসেবে কাজ করতেছে, ট্যানজেন্ট রান আউট হিসেবে কাজ করতেছে। পরের পার্টটা আপনার কাজ করতেছে সুপার এলিভেশন রান অফ হিসেবে। সেইটার রেসপেক্টে আমার
এই জিনিসটাকে এভাবে ডেভেলপ করা হয়েছে যে আমার ট্যানজেন্ট টার্ন আউটের যে লেন্থ এলটি, এটা হবে ইএনসি বাই ইডি। ইএনসিটা কি আর ইডিটা কি? ইএনসিটা হচ্ছে নর্মাল ক্রাউনের স্লোপ রেট, নর্মাল ক্রাউনের স্লোপ রেট। আর ইডিটা কি? সুপার এলিভেশনের রেট। ইডিটা হচ্ছে সুপার এলিভেশনের রেট। এলআর, এলআরটা হচ্ছে আমি একটু আগে যেটা বের করে আসলাম, সুপার এলিভেশন রান অফের ভ্যালু। সুপার এলিভেশন রান অফের ভ্যালু যদি ওখান থেকে বের করতে পারি, এখানে যদি ইডি আর ইএনসি এর ভ্যালু আমার জানা থাকে, তাহলে আমি ট্যানজেন্ট রান আউটের লেন্থ কত হবে সেটা বের করতে পারি। ট্যানজেন্ট রান আউটের লেন্থ কত হবে সেটা বের করতে পারি। যেহেতু এগুলো ফিক্সড, আপনার যদি স্পিড ফিক্স থাকে, সুপার এলিভেশনের রেট ফিক্স থাকে, তাহলে আপনার এক লেন রোটেট করলে, দুই লেন রোটেট করলে কতটুকু লেন্থ লাগবে, রান অফ কত লাগবে, রান আউট কত লাগবে, এটা এখানে সব দেওয়া আছে। রান অফের চার্ট হচ্ছে এটা, রান আউটের চার্ট হচ্ছে এটা। জাস্ট আপনি ডিজাইন স্পিড দেখেই সরাসরি বের করে ফেলতে পারেন। এগুলো কেন দেওয়া হয়েছে? জাস্ট সহজ করার জন্য। কারণ ক্যালকুলেশন প্রসিডিওর সব তো সেম, ঠিক আছে? ওখান থেকে আমরা ওই প্রিন্সিপাল থেকে বের করতেছি, কিন্তু আমাদের তো মানে ভ্যালু তো ফিক্স, তাই না? আমাদের ডিজাইন স্পিড এই 20 থেকে 130 এর মধ্যেই হবে, এর বাইরে তো সাধারণত খুব একটা যায় না। এই কয়টা ভ্যালুর জন্য অ্যাস্ট্রো গ্রিন বুক হচ্ছে সবগুলোর ভ্যালু অলরেডি বের করে রেখে দিয়েছে। তারপরে লোকেশন গুলো দেখাইছে, স্পাইরাল কার্ভ, সুপার এলিভেশন রান অফটাকে স্পাইরাল কার্ভ বলা হচ্ছে। এখানে আমার স্ট্রেট ছিল, প্রথম পার্ট হচ্ছে ট্যানজেন্ট রান আউট L1, তারপর হচ্ছে আমার সুপার এলিভেশন রান অফ বা স্পাইরাল কার্ভ শুরু হয়ে গিয়েছে। এবং এই রিলেশনশিপটা হচ্ছে রেডিয়াসের লেন্থের ইনভার্সে আপনার এটা রেডিয়াসটা চেঞ্জ হয়, ঠিক আছে? অয়েলার স্পাইরাল ল এটা ব্যবহার করা হয় স্পাইরালের জন্য, ট্রানজিশন কার্ভের জন্য মাঝখানে যে ট্রানজিশন পার্টটা থাকে। The radius at any point of the spiral varies inversely with the distance. Distance যত বেশি হবে, radius তত আপনার inversely change হবে। স্পাইরালের ব্যবহার সম্পর্কে দেখাইছি যে আমার মানে স্পাইরাল কার্ভ ট্রানজিশনের জন্য আমার ম্যাক্সিমাম রেডিয়াস কত হতে পারে। ডিজাইন স্পিড যদি এত থাকে, স্পাইরাল কার্ভ ইউজ করার জন্য আমার ম্যাক্সিমাম রেডিয়াস এই ভ্যালুগুলো হতে পারে। So general lack of consistency among highway agencies with respect to use of spiral. So spiral যে সবাই ব্যবহার করে not necessarily. Upper limit on the curve radius can be established such that only ready below the maximum are likely to obtain safety and operational benefits from the use of spirals. Spiral উদাহরণ দেখি, তো এখানে দুইটা ছবি দেখানো আছে একই রাস্তা। এই রাস্তা দুইটার মধ্যে কোনটাকে বেশি স্মুথ মনে হচ্ছে বলেন দেখি, কোনটাকে বেশি স্মুথ ফর অপারেশন মনে হচ্ছে? স্যার নিচেরটা। নিচের, অবভিয়াসলি। কেন? দেখেন এখানে আপনি যদি যেতে থাকেন দেখবেন যে এখানে একটা অনেকটা ড্যান্সিং লাইক অপশন আছে, মানে অপশন না তো, ড্যান্সিং লাইক পার্ট আছে। এই জায়গায় যাইতে যেতে মনে হচ্ছে একটু এইভাবে একটু বেঁকে গেছে, তাই না? একটু বেঁকে গেছে মনে হচ্ছে। এখানে কিন্তু সেটা অতটা বাকি নেই, একটু মোটামুটি স্ট্রেইট আছে, ঠিক আছে? এই জায়গায় এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে স্পাইরালটা ইউজ করা হয়েছে, এই জন্য এখানে আপনার ট্রানজিশনটা স্মুথ হয়েছে, এখানে স্পাইরালটা ইউজ করা হয় নাই, এই জন্য ট্রানজিশনটা অতটা স্মুথ হয় না, ঠিক আছে? স্মুথ হয় না। এখন এই যে আমরা স্পাইরালটা ইউজ করতেছি, সুপার এলিভেশন রান স্মুথটা ইউজ করতেছি, তো সেইটা আপনার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সেটা কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে যে আমার এলএস এর ভ্যালু, স্পাইরালের লেন্থ যেটা, সেটার মিনিমাম ভ্যালু কত হতে পারবে, ম্যাক্সিমাম ভ্যালু কত। এই তিনটা ক্রাইটেরিয়া দেওয়া আছে, তিনটা ক্রাইটেরিয়াই হচ্ছে আমার ফুলফিল করতে হবে। তিনটা ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম দুটো ক্রাইটেরিয়া হচ্ছে কমফোর্ট আপনার এনশিওর করে, আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে আপনার সেফটি এনশিওর, ঠিক আছে? 3 নম্বরটা হচ্ছে সেফটি এনশিওর করে, প্রথম দুইটা হচ্ছে কমফোর্ট এনশিওর করে। এখানে আমার টার্ম গুলো কি? স্পাইরালের লেন্থ মিনিমাম এটা হবে √24 পি মিনিমাম, আর তো রেডিয়াস আমরা বুঝতে পারতেছি, আর পিটা কি? পিটা হচ্ছে ট্যানজেন্ট সার্কুলার কার্ভ অফসেট, ট্যানজেন্ট আর সার্কুলার কার্ভের অফসেট হবে, এবং এটার মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু রেঞ্জ দেওয়া আছে। মিনিমাম হয় 0.2, ম্যাক্সিমাম হয় 1। তারপরে ভি বাই আর সি, ভি তো জানেন স্পিড, আর হচ্ছে রেডিয়াস, সি পরেরটাতে সি কি? সি হচ্ছে ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ ইন ল্যাটারাল এক্সিলারেশন। ল্যাটারাল এক্সিলারেশন চেঞ্জের সবচেয়ে বেশি ম্যাক্সিমাম যে রেট আছে,
মিটার ভ্যালু দেওয়া আছে, সি নেওয়া হয় সাধারণত 1.2। এগুলোর উপর বেস করে আপনার ডিজাইরেবল লেন্থ কত হতে পারে স্পাইরাল কনফার্মেশন চার্ট আকারে দেওয়া আছে। আমার যদি ডিজাইন স্পিড এত হয়, স্পাইরাল লেন্থ, ডিজাইন স্পিড যদি 100 কিলোমিটার/আওয়ার হয়, তাহলে স্পাইরাল লেন্থ 56 মিটার। আচ্ছা, এটার উপর বেস করে, স্পাইরালের উপর বেস করে একটা অঙ্ক দেওয়া আছে। Transition curve is needed to connect a circular curve with a straight section of a 7.2 meter wide rural highway. তাহলে আমার রাস্তার টোটাল উইডথ দেওয়া আছে 7.2 মিটার, রুরাল হাইওয়ে। আমি এখানে একটা ট্রানজিশন কার্ভ অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, ট্রানজিশন কার্ভ কেন লাগবে? আমার একটা স্ট্রেট পার্ট আছে এবং একটা সার্কুলার কার্ভ আছে, এর মাঝখানে হচ্ছে আমি ট্রানজিশন কার্ভটা প্রোভাইড করব, মাঝখানে ট্রানজিশন কার্ভটা প্রোভাইড করব। The straight section of the two-lane highway has 2% normal crown. রাস্তাটা হচ্ছে 2-lane হাইওয়ে, এটা নরমাল ক্রাউন অর্থাৎ ইএনসি হচ্ছে 2%। The design speed is 90 km/h. Rear value হচ্ছে 90 km/h. The radius and super elevation rate at the circular section are 400 meter and 8%. তাহলে সুপার এলিভেশন রেট ইডি হচ্ছে 8%, আর 400 মিটার হচ্ছে আপনার কি রেডিয়াস আর। ডিটারমাইন দ্য লেন্থ অফ দ্য ট্রানজিশন সেকশন, অর্থাৎ এলটি এর ভ্যালু বের করতে হবে, এল এস এর ভ্যালু বের করতে হবে, তাই না? এটা হচ্ছে সুপার এলিভেশন রান অফ, সেটার ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে ট্যানজেন্ট রান আউট, এটার ভ্যালু বের করতে হবে। এই দুইটা মিলিয়ে তো ট্রানজিশন সেকশন। ট্যানজেন্ট রান আউট, সুপার এলিভেশন রান অফ, এই দুইটার ভ্যালু বের করতে হবে। মেক শিওর দ্যাট দ্য লেন্থ অফ দ্য স্পাইরাল meets all the comfort and safety requirements. তারপর লাস্টে কি চেক করতে বলছে? আমি যে সুপার এলিভেশন রান অফ এর ভ্যালুটা বের করলাম, সেটা যাতে কমফোর্ট এবং সেফটির যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলোকে ফুলফিল করে। ঠিক আছে, তাহলে অঙ্ক করি। আমার লেন্থ আমরা যদি ফার্স্টে বের করতে চাই, ফার্স্টে কি বের করবো? এলআর এর ভ্যালু বের করতে পারি। এলআর এর ভ্যালু বের করার জন্য আমার সূত্র হচ্ছে এখানে ডাব্লিউ ইন্টু N1 ইন্টু ইডি ইন্টু বিডাব্লিউ বাই ডেল্টা। ঠিক আছে, তাহলে N1 এর ভ্যালু আমার কত হচ্ছে? এখানে 2 লেনের হাইওয়ে, তাহলে প্রতি ডিরেকশনে একটা করে আপনার লেন থাকতেছে, তাহলে N1 এর ভ্যালু 1 হবে। বুঝা গেছে? 2 লেন মানে কি? 2 ডিরেকশনে 2 লেন, তাহলে এক ডিরেকশনে হচ্ছে কয়টা লেন থাকতেছে? একটা। এবং আমরা তো এক ডিরেকশনের লেন কি চিন্তা করতেছি, N1 এর ভ্যালুটা কি? এক ডিরেকশনের লেন। এক ডিরেকশনের লেন কয়টা? তাহলে এটা হবে একটা। একটা, একটার জন্য বিডব্লিউ এর ভ্যালু কত হবে? একটার জন্য বিডব্লিউ এর ভ্যালু আমরা চার্টে দেখে আসি। একটার জন্য বিডব্লিউ এর ভ্যালু এই যে এখানে এই চার্টে দেখেন 331 এর একদম বাম দিকে শুরুতে আছে নাম্বারস অফ লেন্স রোটেটেড, N1 যদি 1 হয় বিডব্লিউ এর ভ্যালু হবে 1। ঠিক আছে, তাহলে 1 হবে, বিডব্লিউ এর ভ্যালু 1 পেয়ে গেলাম, N1 এর ভ্যালু 1 পেয়ে গেলাম। ডাব্লিউ, ডাব্লিউ এর ভ্যালু কত হবে? এখানে আছে 7.2 মিটার। 7.2 মিটার হচ্ছে টোটাল উইডথ, যাতে দুইটা লেন আছে, তাহলে একটা লেনের দৈর্ঘ্য কত হবে? উইডথ কত হবে? দৈর্ঘ্য না তো, উইডথ। একটা লেনের কত হবে? স্যার হাফ হবে। হাফ হবে। 7.2 এর হাফ হচ্ছে 3.6। 3.6। 3.6। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখলাম প্রথমটাতে পাইলাম N1 হচ্ছে 1, BW হচ্ছে 1, W এর ভ্যালু পাইলাম 7.2 এর অর্ধেক 3.6। ঠিক আছে, এরপর কি দেওয়া আছে? স্পিড দেওয়া আছে 90। আমার আরো কি লাগবে? আমি BW পাইছি, N1 পাইছি, W পাইছি, ইডি তো দেওয়াই আছে। ইডি হচ্ছে আপনার যে কত? 8% দেওয়া আছে। বাকি থাকে শুধু ডেল্টা। ডেল্টা কি? রিলেটিভ গ্রেডিয়েন্ট। রিলেটিভ গ্রেডিয়েন্ট দেখি কি আছে দেওয়া। এই যে রিলেটিভ গ্রেডিয়েন্ট, এটা যে ডিজাইন স্পিডের উপর ডিপেন্ড করে। আমার ডিজাইন স্পিড কত ছিল? স্যার 90। 90। 90 এর জন্য ম্যাক্সিমাম রিলেটিভ গ্রেডিয়েন্ট কত নিতে পারবো? 0.47। 3.30। 3.30 থেকে বের করলাম 0.47, তাহলে আমার একটা ভ্যালু বের হয়ে গেল অলরেডি। এলআর এর ভ্যালু সবগুলা পেয়ে গেছি 3.6 ইন্টু 1 ইন্টু 8 ইন্টু 1 ডিভাইড বাই 0.47, আমার আসলো 61.28। এটা হচ্ছে আমার সুপার এলিভেশন রান অফ। সুপার এলিভেশন রান অফ এলআর এর ভ্যালু এটা। এবং ট্যানজেন্ট টার্ন আউটের ভ্যালু কি হবে?
এলটি এটা হবে ইএনসি বাই ইডি ইন্টু এলআর। ইএনসি দেওয়া আছে 2%, এই যে ইএনসি নর্মাল কাউন্ট 2%, 2। ইডি সুপার এলিভেশন রেট 8% দেওয়া আছে, সুপার এলিভেশন রেট 8% বাই 8। এলআর এখনই বের করলাম 61.28 মিটার, বসাই দিলাম, আমার ভ্যালু বের হয়ে গেল এল। ট্যানজেন্ট টার্ন হচ্ছে এল। টোটাল ট্রানজিশন সেকশনের লেন্থ কত হবে? এই দুটোর সামেশন এলটি প্লাস এলআর, দুটো যোগ করলাম, পাইলাম 76.6 মিটার। তাহলে আমার প্রথম পার্টটা শেষ। ডিটারমাইন দ্য লেন্থ অফ ট্রানজিশন সেকশন, রান আউট এন্ড রান আউট, এই পার্ট শেষ। সেকেন্ড পার্ট কি? ক্রস চেক, কমফোর্ট এবং সেফটি রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না, কমফোর্ট এবং সেফটি রিকোয়ারমেন্ট ফুলফিল করছে না, ঠিক আছে? এটার জন্য আমার 3টা চেক আছে, কমফোর্টের জন্য 2টা, লাস্টের জন্য 1টা, ঠিক আছে? তাহলে আমার এখানে ইকুয়েশন দেওয়া আছে, টি মিনিমামের ভ্যালু 0.2 দেওয়া ছিল, বসাই দিছি। 24 ইন্টু 0.2, রেডিয়াসের ভ্যালু 400 মিটার দেওয়া আছে, বসাই দিছি, পাইছি 43.82, 43.82। তাহলে এটা আমার যে ভ্যালুটা আসছে এই ভ্যালু থেকে কম আসছে, এই ভ্যালু থেকে কম আসছে, তাহলে ওকে। তারপরে এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু চেয়ে বেশি আসলেই তো ওকে, তাই না? এখানে আসে আমার 43.82 চেয়ে বড় হয়ে আসতে হবে, আমার আসছে আরো বেশি, আরো বেশি আসছে, ঠিক আছে? একইভাবে এটা ভি কিউব বাই আর সি, ভ্যালু বসায় দেন। সি এর ভ্যালু 1.2 মিটার পার সেকেন্ড কিউব, এখানে 32.5, ঠিক আছে? এই দুটার মধ্যে আমার দুইটাই যদি ফুলফিল করে তাহলে আমার এটা ওকে আছে, দুইটাই হচ্ছে আমার ফুলফিল করতেছে, আমার ভ্যালু তার দুজনের চেয়ে বেশি। সেফটি রিকোয়ারমেন্ট, সেফটি রিকোয়ারমেন্ট এটার জন্য এলএস ভ্যালু ম্যাক্সিমাম এত হতে পারবে, ম্যাক্সিমাম ভ্যালু। দেন রো ম্যাক্স ভ্যালু, পি ম্যাক্স হবে, পি ম্যাক্স এর ভ্যালু 1, ঠিক আছে? আর এর ভ্যালু 400 বসে 97.9, আমার টোটাল ভ্যালু হচ্ছে 97.9, হচ্ছে কম। এটা যেহেতু ম্যাক্সিমাম, এবার কম হইতে হবে, সো সেফটি রিকোয়ারমেন্টও ফুলফিল করছে, ঠিক আছে? তো এটার উপর বেস করে আমার ডিজাইনটা হচ্ছে পুরোটাকে ফুলফিল করছে। এখন আপনার এই জিনিসটাকে কি বলছে? অ্যাকর্ডিং টু অ্যাস্টো এক্সিবিট 337, 2 সেকেন্ড টাইম travel time at design speed, the disable length of spiral is 50 meter. This condition is also satisfied. So এটা দেখে আসি 337, কোথায় আছে 337? এই যে 337, আমাদের স্পিড ছিল 90 মিটার, 90 মিটার, 90 মিটারের 90 কিলোমিটার পার আওয়ার, এটা রেখেছে আমাদের স্পাইরাল লেন্থ হওয়া উচিত ছিল 50 মিটার, ঠিক আছে? তো এই 3টা কন্ডিশনই কিন্তু 50 কিন্তু ফুলফিল করছে। 50 হচ্ছে আপনার 43-এর চেয়ে বড়, 32-এর চেয়ে বড়, আবার 97-এর চেয়ে ছোট। তাহলে আমাদের স্পাইরালের যে লেন্থটা সেটাও কিন্তু আপনার পুরোপুরি কন্ডিশনকে ফুলফিল করছে, ঠিক আছে? আচ্ছা, এরপর নেক্সট হচ্ছে সুপার এলিভেশন অ্যাটেইনমেন্ট। এখানে সুপার এলিভেশন আপনার 3 ভাবে অ্যাটেইন করা যায়। একটা হচ্ছে সেন্টার লাইন বরাবর, সেন্টার লাইনটাকে ফিক্স রাখে আপনার সুপার এলিভেশন অ্যাটেইন করা যায়। যেমন এখানে একটা সুপার এলিভেশন অ্যাটেইন করার প্রসেস গুলা বলছে, এ বি সি ডি ই তে বলছে, এটা হচ্ছে আমার নর্মাল ক্রাউন সেকশন আছে। এরপর আমি এই অ্যাডভার্স ক্রাউনটাকে রিমুভ করলাম, যেটাকে বলা হয় ট্যানজেন্ট রান আউট। নর্মাল ক্রাউন থেকে অ্যাডভার্স ক্রাউন রিমুভ করলাম, ট্যানজেন্ট রাউন্ডে পৌঁছে গেলাম। তারপরে সেখান থেকে আমি এটাকে বাঁকালাম, ঠিক আছে? স্পাইরালের পার্টটাতে আমি বাঁকাচ্ছি। তারপরে এটাকে ধীরে ধীরে আরো মুভ করতেছি, ঠিক আছে? করতে করতে আমার ম্যাক্সিমাম যেটা অ্যাচিভ করা, ফুল সুপার এলিভেশন, সেটা অ্যাচিভ করতেছি। তাহলে এই পার্টটা সি থেকে ই পর্যন্ত হচ্ছে আমার লেন্থ অফ দ্য রান অফ স্পাইরালের, ঠিক আছে? স্পাইরালের তারপরে এইখানে আসে আমার এটা পুরোটা সার্কুলার কার্ভ হয়ে গেল, সুপার ফুল সুপার এলিভেটেড কার্ভ হয়ে গেল। তাহলে এখানে আমরা এটাকে চেঞ্জ করছি, দেখেন লাল পয়েন্টটা যেটা হচ্ছে সেন্টার পয়েন্ট রাস্তা, সেটা কিন্তু কখন চেঞ্জ হয়নি, লাল পয়েন্টটা কখন চেঞ্জ হয়নি, বাকিগুলো রোটেট করছে। এটা হচ্ছে ক্রাউন্ড ট্রাভেল ওয়ে রিভলভড অ্যাবাউট দ্য সেন্টার লাইন, সেন্টার লাইনকে ফিক্স রেখে দুই পাশটা মুভ করছে, এটা হচ্ছে একটা ওয়ে। এরপর আরো 2টা ওয়ে আছে, একবার হচ্ছে বাম পাশটাকে ফিক্স রেখে মুভ করব, আর হচ্ছে ডান পাশটাকে ফিক্স রেখে মুভ করব। এই 2টা ছবি এখানে দেখানো হচ্ছে, ঠিক আছে? এখানে হচ্ছে ইনসাইড এজটাকে ফিক্স করা, ইনসাইড এজ হচ্ছে কিন্তু এইটা, এইটা। তাহলে এখানে দেখেন এটা ধীরে ধীরে উপর দিকে উঠে গেছে, উপর দিকে উঠে গেছে, এই পার্টটা মোটামুটি তার আগের পজিশনে ছিল,
এটা অরিজিনালি যে পজিশনে ছিল, যেখানে ছিল লাস্টেও সেই পজিশনে আছে, এটা নড়ে নাই। ইনসাইড এজটা নড়ে নাই, কিন্তু কোনটা নড়ছে? অন্য দিকটা নড়ে গেছে। অন্য দিকটা এখান থেকে ধীরে ধীরে সমান হয়েছে, উঠছে, আরো উঠছে, আরো উঠছে। আমার ইনসাইড এজ সেটা কিন্তু মুভ করে না। আর এটা হচ্ছে আউটসাইড এজ। আউটসাইড এজ এবার হচ্ছে বাইরের দিকটা। বাইরের দিকটা ফিক্স থাকবে, বাইরের দিকটা ফিক্স থাকবে, বাকিগুলো ধীরে ধীরে নিচে নামবে, নিচে নামবে, নিচে নামবে। এই তিন ভাবে হচ্ছে আপনার সুপার এলিভেশন কিন্তু অ্যাটেন্ড করা পসিবল। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার। স্যার বলেন। স্যার এই যে আউটসাইড এজ, এটা উপরে উঠছে নিচে নামছে, এটা বুঝে নাই। আগেরটা বুঝছেন? ইনসাইড এজেরটা বুঝছেন? জি স্যার। কি বুঝছেন বলেন। স্যার ইনসাইড এজ তো হলো স্যার এই যে কোনো দিকে মুভ করবে না, ওই যে মাঝখানে থাকবে। মাঝখানে থাকবে মানে কি? ধরেন এখানে আমি একটা বেজ লাইন ধরলাম, বেজ লাইনের রেসপেক্টে সবগুলোর হাইট আমি জানি। ধরেন এটার হাইট এত, এটার হাইট এত। তো যখন ইনসাইড এজ এর রেসপেক্টে আমার রাস্তাটা মুভ করবে সুপার এলিভেশন অ্যাটেন্ড করার জন্য, তখন হচ্ছে এই ইনসাইড এজ এর যে হাইটটা, মেবি এটা হচ্ছে 10 মিটার, বেস থেকে এটার হাইট হচ্ছে 10 মিটার। এই 10 মিটার আপনার এ তে যত থাকবে, ইতেও সেই 10 মিটারই থাকবে, ইতেও 10 মিটারই থাকবে, এটা 10 মিটার। এর অন্য পাশগুলো হচ্ছে আপনার সুপার এলিভেশন অ্যাচিভ করার জন্য যতটুকু উঠার দরকার ততটুকু উঠে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ইনসাইড এজ। একইভাবে আউটসাইড এজটার জন্য কি হবে? আউটসাইড এজের জন্য আমার যে শুরুতে যে হাইট গুলো আছে, এটার হাইট, সেন্টারের হাইট, ইনসাইডের হাইট, এবার হচ্ছে আউটসাইডের হাইটটা ফিক্স থাকবে। ধরেন আউটসাইডের এখানে হাইট হচ্ছে 16 মিটার ছিল, 16 মিটার ছিল, একটা বেস থেকে হাইট হচ্ছে 16 মিটার। এখন এই 16 মিটারটা ফিক্স থাকবে। কারণ রাস্তাটাকে কি করতে হবে? রাস্তাকে নিচে নামতে হবে, রাস্তাকে নিচের দিকে নামতে হবে, এই যে নিচের দিকে নামে গেছে। এইখানেও কিন্তু আপনার যদি আমি হাইট গুলো মাপি, তাহলে আমি দেখবো এই আউটসাইড এজটা 16 মিটার আছে। জি স্যার। ডিজাইন ফর লো স্পিড আরবান রোডস, যখন আমার স্পিড 70-এর চেয়ে কম থাকে, when speed is relatively low and variable, the use of super elevation for horizontal curves can be minimized. স্পিড যদি কম থাকে, যেহেতু আসলে সুপার এলিভেশনের পার্টটা হচ্ছে আপনার কি বলে, স্পিডের সাথে অনেকখানি ডিপেন্ডেন্ট। স্পিড বেশি হইলেই সে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে বাইরের দিকে চলে যায়, তাই না, ছিটকে চলে যায়। স্পিড যদি কম হয় তাহলে সুপার এলিভেশনের অ্যাপ্লিকেশন তো কমে যাবে, সেখানে আমি আরো মাইল্ড স্লোপ ব্যবহার করতে পারবো। Where the side friction demand exceeds the assumed side friction available side friction factor for the design speed, super elevation within the range from the normal cross slope to maximum super elevation is provided. Super elevation লো আরবান স্পিডের জন্য আমার কতগুলা বৈশিষ্ট্যের কথা বলছে। সাধারণত ওয়াইড পেভমেন্ট এরিয়া দেওয়া হয়, নিড টু মিট দ্য এলিভেশন অফ অ্যাডজেসেন্ট প্রপার্টিজ। আমার আশেপাশে যে প্রপার্টি গুলো আছে আরবান এরিয়া, তো বিল্ড আপ এরিয়া হবে, আশেপাশে বিল্ডিং থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, সেই প্রপার্টি গুলো এলিভেশনের সাথে আপনার অ্যাডজেসেন্ট ইয়ার সাথে মিট করতে হবে। সারফেস ড্রেনেজ কনসিডারেশন রাখতে হবে, যেহেতু এটা বিল্ড আপ এরিয়া, আশেপাশে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু থাকবে, সো ড্রেনেজটা কিন্তু খুব ভালো মতো আপনার হিসাব করতে হবে। এটা ঠিক মতো হিসাব না করলে কিন্তু আপনার ওয়াটার লগিং হবেই, ওয়াটার লগিং হবেই। ফ্রিকোয়েন্সি অফ ক্রস স্ট্রিটস, অ্যালেজ, ড্রাইভওয়েজ, আরবান এরিয়া হইলে আপনার আসলে ক্রস স্ট্রিট, অ্যালে, ড্রাইভওয়ে এগুলো আছে নাকি দেখতে হবে। অনেক জায়গায় দেখা যায় যে আপনার কার্ভের মধ্যেও ইয়া থাকতে পারে,
কার্ভের মধ্যেও আপনার ড্রাইভে থাকতে পারে। বাংলাদেশে অবশ্য কম থাকে, বাংলাদেশে সাধারণত সার্কুলার চিন্তা করে এগুলো করা হয় না, কিন্তু বিদেশে যেসব আপনার বাংলাদেশে যেসব মডেল টাউন গুলা করে সেগুলো সাধারণত আপনার রেক্টেঙ্গুলার বা গ্রিড সিস্টেমে করে যাতে বেশি জায়গা ইউজ করতে পারে। গ্রিড সিস্টেমে করলে তো আপনি সবচেয়ে বেশি জায়গা ইউজ করতে পারেন, তাই না? এই বিল্ডিং এর চারপাশে রাস্তা, একটা ব্লক, ঠিক আছে। কিন্তু বিদেশে যারা একটু খোলামেলা রাখতে চায়, যাদের জায়গা বেশি আছে, তারা দেখা যায় যে অনেক সময় সার্কুলার শেপ করে। হ্যাঁ, বিভিন্ন সার্কুলার শেপ করলে তো আপনার জায়গা বেশি নষ্ট হবে, ওই শেপ গুলাতে কিন্তু একটা কার্ভ আসতে পারে। বাংলাদেশে এটা খুব একটা কম। Super elevation should be avoided or be moderate. Reduced super elevation can be obtained by কিভাবে আমি super elevation এর রেটটা কমাইতে পারি, using flat curves, higher friction factor বাড়ায় দিলে side friction is to the maximum distance. So friction যদি বাড়ায় দেন সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার super elevation পর্যন্ত কমে যায়, কারণ ফ্রিকশনের কারণেই তার স্পিড কমে যাবে। Maximum super elevation 4 to 6%. Speed limits on sharp curves, এগুলো করে আপনার সুপার এলিভেশনের প্রয়োজনীয়তা কমানো যেতে পারে। এটা আমি অলরেডি ম্যাক্সিমাম সাইড ফ্রিকশন গুলো কত আসে সেটা আমরা দেখেছি। আরেকটা রিলেশনশিপ দেখাচ্ছে, রিলেশনশিপস অফ রেডিয়াস সুপার এলিভেশন, ক্রস স্লোপ রেট, ডিজাইন স্পিড ফর লো স্পিড আরবান স্ট্রিট ডিজাইন। এখানেও আমাদের লো স্পিড আরবান স্ট্রিট ডিজাইনের জন্য যে ডিটারমাইনিং ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে একসাথে কম্বাইন করে একটা সাজেশন দেওয়া হয়েছে। এটা আমার এক্স এক্সিস আছে ভেহিকেলের স্পিড আর ওয়াই এক্সিস আছে হচ্ছে আপনার সুপার এলিভেশনের রেট, ঠিক আছে। এবং মাঝখানে এই দাগগুলো দেওয়া আছে, এই দাগগুলো হচ্ছে বিভিন্ন রেডিয়াসের জন্য, আর এর জন্য রেডিয়াস আর 15, 20, 25, 40 এভাবে বাড়তে বাড়তে 150, 175, 200, 300 পর্যন্ত। ঠিক আছে, তো এখানে আমি একটা এক্সাম্পল দেখাই যে আমার যদি ডিজাইন স্পিড ভেহিকেল স্পিড যদি 50 হয়, 50 এবং আমার এটার নাম কি রেডিয়াস যদি 80 মিটার হয়, 80 মিটার হয়, তাহলে আমার সুপার এলিভেশন রেটটা কত? 50 বরাবর একটা লাইন টানবো, 80 কে যেখানে কাট করবে সেই বরাবর আমি এক্স এক্সিস এর প্যারালাল লাইন টানবো এবং আমার সুপার এলিভেশন রেটটা পেয়ে যাব। এখানে ওটা 3.1%, 3.1%। লো স্পিড আরবান স্ট্রিট ডিজাইনের সময় সরাসরি এই চার্ট ব্যবহার করে যদি আমার ভেহিকেলের স্পিড জানা থাকে এবং রেডিয়াস জানা থাকে, তাহলে আমি সুপার এলিভেশন রেট কত হওয়া উচিত সেটা বের করতে পারবো অক্সফোর্ড গ্রিন বুক থেকে। ঠিক আছে, 3.2% এটা হিসাব মতো আসছে। আপনাদের ইয়ার কি অবস্থা, নাম কি, ডাটাবেস প্রিপারেশনের কি অবস্থা? স্যার সবকিছু কমপ্লিট স্যার। একটা কোশ্চেন ছিল ডাটাবেস হ্যাঁ বলেন। প্রিপারেশন থেকে। স্যার আমাদের যে 41 যে কলামটা ছিল x41, এখানে কি জাস্ট স্যার আমরা আমাদের কয়টা সোর্স আইডি 1 2 3 4 এটাই লিখে যাব? হ্যাঁ, 1 2 3 4 ওকে অথবা স্যার। না, অথবা চেষ্টা করি লিংক। আপনারা ওই জিনিসটা লিংক কোথায় করতেছেন? যে ধরেন এই যে এখানে এখানে যেমন এখানে ইনার সোর্স আইডি সবগুলাই একটাই দিচ্ছে, এটা তো অবশ্য বোঝা ডিফিকাল্ট। স্যার ভালো হয় না। এই সোর্স আইডি গুলাকে স্যার ওই যে কোডে কনভার্ট যেটা করছি স্যার, ওইটা হলো গিয়ে আহ, স্যার এই যে এন্ট্রি কোড এক্সাম্পলস এই শীটটাতে স্যার ওটা মানে সোর্স কোডের পাশে এন্ট্রি কোডটা স্যার দিয়ে দিছি। ভালো করছেন। তো মানে এমন একটা জায়গা থাকতে হবে যেখানে যেটা আমি ক্রস চেক করতে পারি। ঠিক আছে, ক্রস চেক জি করার অপশন যদি না দেন তাহলে কিন্তু ভালো মার্কস কাটবো। ঠিক আছে, আগে থেকেই বলে দিলাম, কারণ এগুলো হচ্ছে আমাদের লিমিটেড টাইম। আপনারা যদি একবার করে না দেন, আপনাদের কিন্তু আবার রিটার্ন করে আবার ঠিক করে আনেন, এটা বলার অপশন নাই। তো এটা কিন্তু একটা রিকোয়ারমেন্ট।
রিকোয়ারমেন্টটা কি, যে এখানে আরফিন 08 এটা পরবর্তীতে একটা নতুন কোড পাচ্ছে, ঠিক আছে, আরফিন 08 একটা নতুন কোড পাচ্ছে এই জায়গায় গিয়ে, ঠিক আছে, এটা নতুন কোড পাইলো, সেই কোডটার মধ্যে রিলেশনশিপটা কত, যাতে আপনার যে ফাইনাল ডাটাবেসটা আসতেছে, আপনার যে ফাইনাল ডাটাবেসটা আসতেছে আমি এখানে কিভাবে খুঁজে পাবো, X42 থেকে খুঁজে পাবো। X42 তে আপনার নতুন সোর্স এই নিউ এন্ট্রি কোডটা আছে, সেটা তো আমি পাইলাম, সেখান থেকে আমি আরফিন 08 এটা কিভাবে খুঁজে পাবো, সেটা আমাকে কোথাও না কোথাও লিখে দেওয়া থাকতে হবে। তো সামিউল বললো যে ওনারা এখানে দিচ্ছে, ভালো, কিন্তু একটা না একটা জায়গায় দেওয়া থাকতে হবে। যেমন প্রথম যেটা দিচ্ছে অমিতের সোর্স আইডিটাই অতটা ভালো হয়নি, কারণ কি সবগুলাতেই সে শুধুমাত্র তার আইডি দিয়ে রাখছে। এটার মধ্যে 2018 1/22/58 এটা কি এই এই তিলকের ইমেইল নাকি এটা রায়ানের ইমেইল, এটা আমি বুঝবো কেমন করে, তাই না? এটা তো আমার ক্রস চেক করার দরকার ছিল, এই জন্য আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম যে সোর্স আইডি অনেকে ভালো দিচ্ছে না, দেয়নি কি আর করা, ঠিক আছে। স্যার তো আরেকটা এমন কোশ্চেন ভাবে ছিল। সোর্স আইডি গুলো দেওয়া উচিত যাতে একটা থেকে একটা ডিফারেন্সিয়েট করা যায়। সবগুলো যদি আপনার রোলই দেন তাহলে তো আসলে ডিফারেন্সিয়েট হইলো না, তাই না? তো আমি যদি একটা স্পেসিফিক রো বা একটা ডাটাবেজের একটা স্পেসিফিক পয়েন্টকে ভেরিফাই করতে চাই, আমি তো সহজে সেখানে যাইতে পারবো না, যার কোনো ওয়ে আপনি রাখতেছেন না, বলেন। স্যার ডাটাবেজে যেমন X42 যে কলামটা ছিল স্যার, X41 X42, তো ওই মানে স্যার ওখানে তো দিতে হবে তো সোর্স আইডি গুলা, তাই না? ওটা তো স্যার একদম লাস্টে চলে গেছে, তো সেখানে না করে স্যার আমি X1 এর আগে নিয়ে এসেছি, ওটা ওটা কি স্যার সমস্যা হবে? জি স্যার, আমিও করেছি এরকম ভাবে। X1 এর আগে দিচ্ছেন, জি স্যার। কলমের জি নাম কি স্যার। দিচ্ছেন তখন? স্যার কলামের নাম কলমের নাম কি এন্ট্রি দিচ্ছেন? কোড দিয়ে দিছি স্যার। হ্যাঁ, এটা এইভাবে প্রিপেয়ার করার একটা স্পেসিফিক উদ্দেশ্য আছে, যেমন এখানে কিন্তু আমরা আরো সহজে করতে পারতাম, এক্সেলে সমস্যা হয় না, ঠিক আছে। যেমন এখানে আমি যদি দুইটাকে কানেক্ট করতে যেতাম, সবচেয়ে সহজ কিন্তু ছিল যে বলা এরকম যে আরফিনের ক্ষেত্রে আরফিন 8, ঠিক আছে, এটা নতুন গিয়ে আপনার হয়েছে কত, ওর যে কোডটা 6007, হ্যাঁ 0 মেবি 9 অথবা 12, ঠিক আছে, এটা দিলে কিন্তু আমি সবচেয়ে সহজে দেখতে পারতাম। কিন্তু এই ডাটাবেসটা আমি এমন ভাবে প্রিপেয়ার করতে চাচ্ছি যাতে এটা অন্যান্য সফটওয়্যারে সহজে একবার ইনপুট দেওয়া যায়, ঠিক আছে। আমাদের ফার্দার যদি এই ডাটাবেসে আমি কোনো মডেল ডেভেলপ করতে চাই, আমার এই যে ডাটাবেসটা আপনি প্রিপেয়ার করতেছেন এটা কি আমি সরাসরি যে হায়ার স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার গুলো আছে SAS আর ইনলজিট, এগুলো সরাসরি এই ডাটাবেসটাকে ইনপুট হিসেবে দিতে পারি, ঠিক আছে। এই জন্য এটা একটা মানে রিকোয়ারমেন্ট আমি দিতে চাচ্ছিলাম যে এখানে কোনো টেক্সট থাকবে না। সো অ্যাজ লং অ্যাজ কোনো টেক্সট থাকবে না এবং আপনি যদি সামনে দেন তখন যে জিনিসটা হবে, ঠিক আছে, সামনে দেন অনেকগুলা সফটওয়্যারই আসলে আপনার প্রথম যে কলামটাকে পাবে সেটাকে X1 হিসেবে কাউন্ট করবে, প্রথম যে কলামটা পাবে সেটাকে X1 হিসেবে কাউন্ট করবে, ঠিক আছে। তখন সবগুলা আপনার এই এক্স এর ভ্যালু গুলো চেঞ্জ হয়ে যাবে, যেটা হচ্ছে কনফিউজিং হয়। এই জন্য আমি শুরুতে দেইনি, ঠিক আছে? স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে তাহলে স্যার আমাদের আপনি যেটা স্যার বললেন যে আমাদের যে সোর্স আইডিটা ছিল যে যেমন স্যার আমার ক্ষেত্রে 9101, সেটা স্যার আমি অন্য একটা ট্যাবে দেখিয়েছি, হ্যাঁ, কিন্তু স্যার মানে ওই যে এক্স এন্ট্রি কোড এক্সাম্পলে দেখেছেন, তাই না? সাইমন যেটা বললো অথবা অন্য একটা ট্যাবে দেখার সমস্যা নেই, তো এটা দেখালেই ঘুরে না, তো কোথাও না কোথাও থাকতে হবে, মেইন ডাটাবেজের সাথে না থাকলে সমস্যা নাই। আর প্লাস যারা শুরুতে দিচ্ছেন তাদেরকে আমি মানে মডিফাই করতে বলবো, যেহেতু এই জিনিসটা পুরো জিনিসটা কি আপনার ঝামেলাপূর্ণ করে তুলবে। সো সবারটা আসলে ইউনিফর্ম হইতে হবে, ইউনিফর্ম না হলে আমি তো একটা সেন্ট্রাল ডাটাবেস প্রিপেয়ার করতে পারবো না। এক একজন যদি এক এক রকম ভাবে করেন তাহলে তো সেন্ট্রাল ডাটাবেস প্রিপেয়ার হবে না। সেন্ট্রাল ডাটাবেস প্রিপেয়ারের জন্য এখানে যে ফরম্যাটটা দেওয়া আছে ঠিক এক্স্যাক্টলি সেই ফরম্যাটটা ইউজ করতে হবে। জি স্যার, এটাই ইউজ করেছি। তাহলে স্যার X41 এ তো আমার জাস্ট ক্রমিক নাম্বারটা দিলেই হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, ওকে ওকে স্যার। ওইটা আমি এটা আপনারটা থাকবে, কিন্তু আমি যখন সেন্ট্রাল ডাটাবেসটা ইউজ করবো তখন ওটাকে আমি সিরিয়ালি সাজায় একবার 1 থেকে 966 পর্যন্ত চলে যাবে, মডিফাই করবো, ওটা তো সমস্যা হবে না। কারণ যেহেতু ওকে আপনি স্যার। পাশেই হচ্ছে আপনার এই আপনার এন্ট্রি কোড আছে, তো ওখান থেকে বোঝা যাবে যে
ধরেন 950 নম্বর ডাটা এন্ট্রিটা কে দিছে? স্যার আমি আমারটার ক্ষেত্রে স্যার একটা নিউ ট্যাবের মধ্যে স্যার মানে ফর্মুলাগুলো সব নতুন একটা শীট খুলে সেটার মধ্যে স্যার করেছি, এতে তো কোনো প্রবলেম নেই স্যার। না, ওকে ওকে স্যার। তবে এটা আপনি স্যার একা করছেন, আপনার গ্রুপের সবাই কি একই ইউজ করতেছে নাকি? সো এখানে কিন্তু স্যার টিম ওয়ার্কের একটা ব্যাপার আছে, কারণ আমি কিন্তু আগেও বলছি এখনো বলতেছি যে ডাটাবেস গুলো সব আমার কাছে আসার পরে আপনাদেরকে ডাটা যখন দিব, আপনাদেরকে প্রেজেন্টেশন একটা পার্ট করবেনি যে এই ডাটা থেকে আমরা এই গ্রাফ প্রডিউস করতেছি, এই এই ইনফরমেশন পাচ্ছি। আরেকটা পার্ট থাকবে কিন্তু ডাটার কোয়ালিটির উপরে, ডাটার কোয়ালিটি চেক। তো ডাটাটা কতটা আপনার অ্যাকুরেট হয়েছে, কতটা অ্যাকুরেট হয়েছে দুই পার্ট থেকে। একটা পার্ট কি, একটা পার্ট হচ্ছে যারা রেসপন্স করেছে তারা কি আদৌ সময় দিয়ে পড়ে চিন্তা ভাবনা করে রেসপন্স দিয়েছে নাকি অ্যাবসার্ড অ্যান্সার দিয়েছে। যেমন অনেকগুলো অ্যাবসার্ড অ্যান্সার আমরা অলরেডি পেয়ে গিয়েছি, যে কি বলে উল্টাপাল্টা নাম্বার দিচ্ছে 999, তারপরে 512, যেগুলো অ্যাবসার্ড বোঝাই যাচ্ছে, পরিবারের সদস্যের সংখ্যা 512 অ্যাবসার্ড নাম্বার। তো ওগুলো হচ্ছে রেসপন্ডেন্টের এন্ড থেকে হচ্ছে ভুল, সেগুলোকে যেমন আইডেন্টিফাই করতে হবে, প্লাস আপনারা ইনপুট দেওয়ার সময় আপনারা আইদার ফর্মুলা ইউজ করতেছেন অথবা ম্যানুয়াল ইনপুট দিচ্ছেন, যেভাবেই করেন না কেন সেখানেও ভুল হইতে পারে। ঠিক আছে, সেই দুই দিক থেকে ক্রস চেক করতে হবে প্রত্যেক গ্রুপকে, নিজেদের জন্য অন্যদের জন্য, এবং তাকে বলতে হবে যে আমরা আমাদের অ্যানালাইসিস থেকে দেখেছি গ্রুপ 1 এর যেই 150টা ডাটা, গ্রুপ 1 এর 150টা ডাটার মধ্যে এতগুলো ভুল আছে। ঠিক আছে, গ্রুপ 2 এর ডাটার মধ্যে এতগুলো ভুল আছে, আমরা গ্রুপ 3 আমাদের ডাটার মধ্যে এতগুলো ভুল আছে। ঠিক আছে, এবং ভুলগুলো ডিফারেন্সিয়েট করে দেখাইতে হবে, রেসপন্ডেন্টের এন্ড থেকে এতগুলো ভুল আছে, আমাদের এন্ড থেকে এতগুলো ভুল আছে। যারা এটা ভালো মতো বের করতে পারবে তাদের ক্রেডিট বেশি, ডাটা কোয়ালিটি ভালো মতো চেক করতে পারছে। ওকে স্যার। স্যার আরেকটা জিনিস হচ্ছে একই গ্রুপের কেউ যদি ফর্মুলা ইউজ করে আবার কেউ যদি না ইউজ করে, আর বাট ডাটা যদি সবারই ঠিক থাকে মানে ইনপুট দেওয়া, তাহলে কি কোনো প্রবলেম হবে? না, প্রবলেম নেই। ওকে স্যার। স্যার 7 স্যার আর 18 তো ওপেন এন্ডেড ছিল, তো হ্যাঁ, ওই দুইটা স্যার 7 18 এই দুটো তো ওপেন এন্ডেড ছিল, এই দুইটাতে যারা একাধিক রেসপন্স দিয়েছে ওগুলাকে আমরা আদার্সে ফেলে দিব, মানে স্যার তারা হচ্ছে দুইটা তিনটা অপশন। 7 ছিল হচ্ছে what solution do you suggest to solve the main reason of traffic? Yeah, so আপনারা আমাকে যে রেসপন্সটা পাঠিয়েছিলেন সেখানে তো এই এই 5টাই বেশি আসছে। সো কেউ যদি ট্রাফিক রুলস এন্ড সাফিসিয়েন্ট রুলস দেয় তাকে, তাহলে আদার্সই দিবেন, কারণ আমরা তো ওই রেসপন্স খুব বেশি পাই নাই, আদার্সে দিয়ে দিচ্ছি তাই না? স্যার। বোথ 1 and 2 এই রেসপন্স তো আমরা ধরেন 10-15টার বেশি পাই নাই, তো সেগুলো আদার্সের মধ্যে পড়ে যাবে। আচ্ছা স্যার। ঠিক আছে, ওগুলো কোনোটাই তো আপনার 5%-এর বেশি আসে নাই অন্য যেগুলো, কারণ যেগুলো 5% বেশি আছে সবগুলো আমি এখানে ইনক্লুড করে দিচ্ছি। স্যার বলেন। স্যার মানে আমার যদি একটা সোর্স আইডি ফার্স্টে আমি যাকে দিয়েছিলাম উনি যদি ফিল আপ না করে, তারপরে অনেকদিন ধরে করেন নাই, আবার ওই সোর্স আইডি আমি আরেকজনকে দিয়ে দিছি, তারপর লাস্টের দিকে দেখি যে দুইজনই সাবমিট করেছেন, তো এক্ষেত্রে কি মানে একটা কি লাস্টে নিয়ে আপনার যাব? আপনার কি সোর্স আইডির অভাব ছিল? হ্যাঁ, যে আপনি একই সোর্স আইডি আরেকজনকে দিতে গেছেন? হ্যাঁ না স্যার, একটা সিরিয়াল ছিল। হ্যাঁ, আপনি 100 জনকে পাঠাইছেন, 1 থেকে 100 দিয়ে দিলেন, তাই না? আপনার কি 30টাই রাখতে হবে এরকম কোনো কথা ছিল? আমি তো বলছি বেশি জমা দেন, সমস্যা নাই তো কোনো, বেশি জমা দিলে তো ভালো। অন্যদিকে যদি ভুল করেন এখানে বেশি জমা দিলে কিন্তু সেখানে কিছুটা কাউন্টারঅ্যাক্ট হইত। কারণ কি, বেশি জমা দিলে মানে ডাটাবেসটা আরো রিচ হচ্ছে। 30টা হচ্ছে মিনিমাম, কেউ যদি 30টার পরিবর্তে 40টা দেয়, 50টা দেয়, অন্যদিকে সে যদি ভুলও করে সে কিন্তু এই এক্সট্রা যে ডাটা গুলা দিয়েছে সেটার জন্য সে কিন্তু এক্সট্রা ক্রেডিট পাবে। আচ্ছা, আর ফারদিন, ফারদিন আছে কি? ফারদিন, ফারদিন, স্যার ফারদিন নাই মনে হয় স্যার। জি স্যার, জি স্যার আছে স্যার। ও আছে স্যার। ফারদিন, যে আপনি তো ইমেল করছেন আমাকে যে এইগুলা আমার না, ঠিক আছে, ওগুলো আপনাকে দিচ্ছে, এটার কারণ হচ্ছে আপনি অনেক কম আপনাকে কি বলে রেসপন্স দিয়েছেন। ঠিক আছে, আর ওইগুলার মালিককে আমি খুঁজে পাচ্ছি না।
তো ওই জন্য আপনাকে ওইটা করতে হবে। যদি না করতে চান তাহলে আপনার মার্কস অনেক কমে যাবে ওই জায়গায়। ঠিক আছে? স্যার আমি 22টা মানে 21টা নিয়েছি ওখান থেকে স্যার। সবগুলোই করেন। ওকে স্যার, তাহলে পরীক্ষা আপনারটা করে দিন। অন্যদের তুলনায় অনেক কম ছিল রেসপন্স, অন্যদের তুলনায় আপনার রেসপন্স অনেক কম ছিল। ঠিক আছে? তো এই স্যার জন্য যা একটা আছে আমার সবগুলো করে ফেলেন। হ্যাঁ, স্যার যেগুলোর ডাটা আপনি খুঁজে পাচ্ছেন না ওইখানের একটা আমার ছিল, 26 নাম্বারটা আমার সেটা তো ছিল। আমি জিজ্ঞেস করছি অলরেডি, অনেক সময় দিছি। এতদিনে যদি আপনি রেসপন্স না করেন সেটা আপনার প্রবলেম। আমি ওইটা যাদের মালিক খুঁজে পাইনি আপনাদেরকে ইমেল করে বলছি যে এগুলোর মালিক আমি খুঁজে পাচ্ছি না, যারা রেসপন্স করছে তাদেরকে তাদেরটা ব্যাক করে দিয়েছি। আপনি রেসপন্স করেনি, আপনি আপনাকে পান নাই। ওইটাই তো হচ্ছে, আপনাকে টাইম টাইম বাউন্ডে থাকতে হবে। সে কবে রেসপন্স করছি, যারা রিপ্লাই দেওয়া তারা তার একদিন পরের মধ্যে রিপ্লাই দিয়ে দিচ্ছে। আর এখন তো 10 দিন 15 দিন পার হয়ে গেছে, এখন আপনি করলে তো এটা হবে না। স্যার ঠিক আছে? হ্যাঁ হ্যালো, বলেন। আমার একটা রেসপন্সে একজন হচ্ছে লিখছে ফ্যামিলি 60+ মেম্বার আছে কিনা, ওখানে ইয়েস লিখছিল স্যার শুধু। তো বুঝি না, হচ্ছে একটা ওই যে একটা মেম্বার কোশ্চেন ছিল না স্যার, যে 60+ মেম্বার কয়জন ফ্যামিলিতে? 60+ না 6, কি বলে 68 আচ্ছা হ্যাঁ, জি এইজ জি স্যার। 60+, হ্যাঁ। জি স্যার, তো ওইটা হচ্ছে একজন শুধু ইয়েস লিখছিল স্যার। তো আমি স্যার ওনাকে আবার জিজ্ঞেস করে ওখানে স্যার মানে সংখ্যাটা লিখে দিছি, এর কি সমস্যা হবে? না ঠিক আছে, জি স্যার। এটা স্যার আমাকে পাঠাই একটা দিন, এটা কোশ্চেন। কোন সোর্স, আমি অরিজিনাল ডাটাবেজে ঠিক করে দিব। ঠিক আছে? কোন ইমেল জি স্যার। অ্যাড্রেসের এগেইনস্টে আমাকে দিয়ে দিন, কোন সোর্স আইডি এগেইনস্টে আমাকে দিয়ে দেন, আমি এটা ঠিক করে দিব, স্যার ইমেল করে দিব। বলেন। স্যার ফ্যামিলি মেম্বারে যারা লিখেছে যে একজন আমার রেসপন্স করছে যে 5 থেকে 10 জন তার ফ্যামিলি মেম্বার, মানে এভাবে 5-10, তো এটাকে স্যার আমি অ্যাবসার্ড ভ্যালু হিসেবে রাখছি। 5 থেকে 10 তো কোনো ফিক্স নাম্বার হয় না, ফ্যামিলি মেম্বার কতজন এটা কি মানে গোনা কি যায় না? সো এটা স্যার মিসিং ভ্যালু হিসেবে কাউন্ট করতে পারেন, -999 দিয়ে আচ্ছা কাউন্ট আচ্ছা, করতে পারেন। জি স্যার। স্যার বলেন। স্যার কেউ যদি তার এজ একদম ভুল লেখে, এখন তাকে জিজ্ঞেস করে যদি ঠিক এজটা আমি ওখানে ইনপুট দেই, সেই ক্ষেত্রে কি স্যার আপনাকে ওইটা আবার মেল করে দিতে হবে? হ্যাঁ সেটা তো বললামই, ডাটার কোনো চেঞ্জ করলে সেটা আমাকে অবশ্যই পাঠাতে হবে। স্যার অনেকে তো স্যার ওই যে মানে প্যান্ডেমিকের মধ্যে শপিং থেকে করছে, অনলাইন নাকি শপিং ফ্রম বাজার, আমাদের এরকম একটা অপশন ছিল, আর আরেকটা ছিল হচ্ছে ওইখানে আদার্স। এখন স্যার ওইখানে আমরা যে অপশন গুলো প্রপোজ করেছিলাম ওইখানে একটা অপশন বেড়েছিল যে এই তিনটার সাথে আরেকটা অপশন অ্যাড হয়েছিল বোথ। এখন স্যার হুম। অনেকে আদার্স এর মধ্যে যে লিখছে যে বোথ অনলাইন এন্ড ফ্রম মার্কেট। এখন স্যার ওইটাকে যদি আমরা মডিফাই করে বোথ লিখে দিই, সেই ক্ষেত্রে কি স্যার আপনাকে মেল করা লাগবে? না, এটাতে যে এখান থেকে আসতেছে, তো এখানে অপশন চেঞ্জ হয়েছে, এখানে অপশন চেঞ্জ হয়েছে। আমার কোয়েশ্চেনারিতে এই 3 নম্বরের মধ্যেই ছিল আদার্স, এটা 3 নম্বরে বোথ আসছে। জি স্যার। 3 নম্বর এখন বোথ আসছে। ওকে এরকম স্যার, স্যার বুঝতে সংখ্যা পেরেছি। কতগুলা, আমার এরকম সংখ্যা কতগুলা নাইমুল? স্যার 3 জন ছিল আমার রেসপন্ডেন্টের মধ্যে। আপনার মধ্যেই 3 জন? জি স্যার। ঠিক আছে, সমস্যা নেই, এটা 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 বেশি সংখ্যা হয়ে যাবে, এটা এতগুলা ঠিক করা পসিবল হবে না। হুম, ওকে স্যার। তারপরে স্যার আমার এই 19-এ একজন দিছিল স্যার অনলি ফর গ্রোসারি, মানে আউটসাইড বের হয় অনলি ফর গ্রোসারি। স্যার এটা অপশন কত হবে তাহলে স্যার? 2 দিব নাকি আদার্স দিয়ে দিব? 19, হোয়াট ওয়াজ জি ইউর স্যার। ওয়ে অফ শপিং ডিউরিং প্যান্ডেমিক? জি উনি স্যার। লিখছে কি অনলি ফর গ্রোসারি। আদার্স এর মধ্যে লিখছে। জি স্যার, আদার্স এর মধ্যে লিখছে। এখন অনলি ফর গ্রোসারি মানে তো স্যার এই বাজার বা মার্কেটও বুঝায়। তাহলে আমি কি স্যার 2 নম্বর অপশন দিব নাকি 4 নম্বরটা দিয়ে দিব? অনলি ফর গ্রোসারি মানে উনি উত্তরটাকে হাইড করে রাখছে। গ্রোসারির জন্য আমি বাজারে যাই নাকি অনলাইন শপিং, অনলাইন শপিং তো হবেই না, এখন আদারে দিবেন নাকি বাজারে দিবেন।
স্যার আমি 2 নম্বর অপশন দিছি আপাতত, কি স্যার 2 নম্বরটাই রাখবো নাকি 4 নম্বর দিয়ে দেবো অপশনটা? উনি ওটা মানে শপিং ফ্রম বাজার অর মার্কেট এটা সিলেক্ট করে নাই, সিলেক্ট করছে আদার্স, আদার্স এর মধ্যে জি লিখছে স্যার। এটা, তাহলে আদার্সই রাখ, জি স্যার। তুমি আদার্সে থাকতে চাইছো ওকে আদার্সই থাক। ওকে স্যার। আর স্যার 18 নম্বরে একজন মানে কিচ্ছু লেখা না, একটা ডট দিয়ে রাখছে স্যার, ওইটা কি করবো স্যার? মিসিং ভ্যালু, মিসিং ভ্যালু, মিসিং স্যার ভ্যালুতে 18 -999 দিয়ে দেবেন। যেগুলাতে ভ্যালু স্যার নাই, কত? নট, অনেকেই লিখছে এনএ, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এগুলো আমরা সবগুলাই মিসিং ভ্যালু ধরবো, ওখানে কোডের মধ্যে -999 দিয়ে দেবেন। স্যার ওগুলা তো জিরো দিয়ে দিচ্ছি স্যার, ওইটা কি? না, জিরো দিলে হবে না, আমি তো স্যার আগেই ফ্যামিলি বলছি, মেম্বার নাই স্যার, এই জন্য হচ্ছে স্যার নট অ্যাপ্লিকেবল লিখছে, তো ওই জন্য জিরো দিলে হবে না, জিরো যেহেতু একটা ভ্যালু, অর্থাৎ জিরো দিলে হবে না, যদি দিয়ে থাকেন চেঞ্জ করবেন। স্যার তাহলে যেখানে ফ্যামিলিতে চাইল্ডের সংখ্যা কত, নো চিলড্রেন, সেটাকে স্যার কি -999 দিব? বুঝি নাই, আবার স্যার বলেন। কোশ্চেন ছিল হলো গিয়ে ফ্যামিলিতে 6 বছরের নিচে চিলড্রেনের সংখ্যা কত, তো সেখানে স্যার অ্যান্সার করছে যে নো চিলড্রেন নো চিলড্রেন বা তো নীল। জিরোই হবে, হ্যাঁ স্যার, আচ্ছা। নো চিলড্রেন জিরো, নীল জিরো, ওইটাই জিরো দিছি স্যার। ঠিক আছে, হ্যাঁ ওইটাতে জিরো দেন, সমস্যা নেই, কিন্তু ধরো অন্য অনেকগুলাতে ওখানে জিরো দিলে হয়তো অন্য কিছু বুঝাবে, ঠিক আছে। জি স্যার। স্যার এই যেটা আপনি উত্তরটা ঠিক মতো ধরতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, সেখানে ইম্পোজ করে জিরো দেওয়া যাবে না, সেখানে হচ্ছে -999 ডাটা না। স্যার একজন ওই যে 60+ মেম্বার ওখানে মানে রেসপন্স করছে যে আই ডোন্ট নো, ওইটা -999 দিয়ে দিছি। হ্যাঁ ঠিক আছে, আই ডোন্ট নো, এটাও তো এটা অ্যাকসেপ্ট করেছে, আমার 60+ মেম্বার আছে কি না এটা কিন্তু মানুষ না জানে কেমন করে, হ্যাঁ স্যার আমার ফ্যামিলি বাসায় মেম্বার 60+ কয়জন মেম্বার আছে ওইটাই কিনা জানে আমি না। জানি না, আমি বাসায় থাকি না, আমি মঙ্গল গ্রহে থাকি। স্যার আমার মানে 6 বছর বয়সের নিচে কেউ আছে কিনা, এই ক্ষেত্রে যদি কেউ নট অ্যাপ্লিকেবল লেখে সেই ক্ষেত্রে কি -99 দিব? নট অ্যাপ্লিকেবল উনি কি সেন্স দিচ্ছে এটা তো আমি বুঝতে পারতেছি না। মানে স্যার নাই স্যার, বাচ্চা নাই। মানে স্যার নাই, মানে নাই এটাই এটা বোঝাচ্ছে। নট অ্যাপ্লিকেবল দেবে, নট অ্যাপ্লিকেবল তো অন্য অন্য অর্থে ব্যবহৃত হয়। কয়জন আছে, নাই, জিরো, স্ট্রেট আনসার জিরো, এখানে নট অ্যাপ্লিকেবল আছে। মানে স্যার অনেকে না বুঝা কি নট অ্যাপ্লিকেবল দিছে, যে তাদের ফ্যামিলিতে হ্যাঁ দেন, বেলাটা খাটে সেটা না। তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন, যেহেতু আপনারা রেসপন্স গুলো কালেক্ট করছেন, যারা রেসপন্ডেন্ট তাদের হয়তো থিঙ্কিং বা আপনারা ভালো বুঝতে পারতেছেন। আপনি যদি মনে হয় যে নট অ্যাপ্লিকেবল বলতে জিরো বুঝাইছে তাহলে জিরো দেন। ওকে স্যার। স্যার স্যার আমার যে প্রবলেমটা বললাম ওই যে সেম এইটা সোর্স আইডি, ওইটা স্যার দুইটাই আসছে। তো ওইখানে স্যার আমি এই যে একটাকে জায়গায় রাখছি আর আরেকটাকে লাস্টে নিয়ে আসছি। তো স্যার ওইটা আমি এই যে X41 এবং X42 ওইটাতে আমি লিখে দিব যে আমি এইটাকে লাস্টে নিয়ে আসছি, তা হবে না স্যার? হ্যাঁ হবে, ওকে স্যার। দুইটাই রাখেন, দুইটাকে ডিফারেন্সিয়েট করে দেন আপনার নতুন কোড দিয়ে, ঠিক আছে। ওকে স্যার। দুইটা কি একই ইমেল অ্যাড্রেস থেকে আসছে না তো? না স্যার। ঠিক আছে, তাহলে তাহলে পরপর রাখা ভালো, স্যার তাহলে সহজে বোঝা যাবে। স্যার আমারও স্যার সোর্স আইডি মানে স্যার তানজিনা 3 দিয়ে 3টা আসছে স্যার, 3টা ডিফারেন্ট মেল থেকে আসছে স্যার। এখন আমি স্যার মানে মানে 3 নাম্বার সিরিয়ালে যেটা ছিল এটা ঠিক রেখে স্যার বাকিগুলাকে লাস্টে নিয়ে আসছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওই মানে ওগুলোকে ডিফারেন্সিয়েট করা বুঝতে পারলেই হবে, বোঝা গেলেই হবে। আপনি আমাকে যখন ওই লিঙ্কিং কানেক্ট পয়েন্টটা দিবেন, ওটা তো সবাইকে দিতে হবে যে আপনার তানজিনা 3 এটার ইমেল অ্যাড্রেস মেবি এবিসি, হ্যাঁ তানজিনা 3 এর সেকেন্ডটা এটা হচ্ছে ডিইএফ, তানজিনা 3 এর থার্ডটা মেবি এটা হচ্ছে জেআইকে, ঠিক আছে। তো এইগুলার এগেইনস্টে যেই আপনি নতুন কোড দিচ্ছেন সেই লিঙ্কটা আমাকে দিতে হবে, সেটা না থাকলে সমস্যা। বুঝাইতে পারছি? যে আপনার এরকম সমস্যা হয়, একটা ইমেল অ্যাড্রেস আছে, ঠিক আছে, একটা হচ্ছে আপনার সোর্স আইডি আছে, আর একটা হচ্ছে আপনার নতুন এন্ট্রি কোড আছে, ঠিক আছে। তো আপনার এখানে ওটা সেম ছিল, T1 T3 তারপরে T3 তারপরে T3, তিনটার তো ইমেল অ্যাড্রেস ডিফারেন্ট, সেই তিনটার ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস এখানে থাকতে হবে।
abc@gmail, তারপরে হচ্ছে আপনার DEF, তারপরে @gmail, তারপরে হচ্ছে py@gmail। ঠিক আছে, এখন নতুন এন্ট্রি কোড আপনি দিচ্ছেন আপনার ইয়া মতো, ঠিক আছে? তো সেই এন্ট্রি কোডের নামটা এখানে থাকতে হবে। ঠিক আছে, আপনার এন্ট্রি কোড কত 2016 মেবি আপনি এন্ট্রি কোড দিলেন, এটা হচ্ছে 5 নাম্বার, তারপরে দিলেন 2016, এটা হচ্ছে 6 নম্বর, তারপরে এটা দিলেন 2016, এটা হচ্ছে 7 নম্বর। এই কানেকশনটা আমার থাকতে হবে। স্যার এই লিংক আপের ক্ষেত্রে কি ইমেইল আইডিটা সোর্স আইডি আর কোড এন্ট্রি কোডের সাথে রাখতে হবে? হ্যাঁ হ্যাঁ, স্যার ইমেইল আইডিটা কি রাখতে হবে এখানে? সোর্স আইডি ইমেল আর আইডি ওনার এই জন্য এখন ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আচ্ছা আছে, ইমেল আইডিটা ওনার জন্য ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে, নাইলে আমি খুঁজে বের করতে পারবো। আর আপনি দিতে চাইলে দিতেও পারেন, সমস্যা নেই, কারণ এটা জাস্ট একটা কপি পেস্ট, একটা এক্সট্রা কলাম কপি পেস্ট, তো এক্সট্রা কোনো পরিশ্রম না। ওনার জন্য এটা ম্যান্ডেটরি, ওনার যেহেতু সোর্স আইডি সেম, সোর্স আইডি সেম হলে আমি তো বুঝতে পারবো না কোন ইমেল অ্যাড্রেসে এটা আসতেছে, তাই না? তো এই জন্য ওনার জন্য ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে। আপনারাও দিতে পারেন, আপনারা দিলেও কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা কপি, একটা কলামকে কপি পেস্ট করা, খুব বেশি ওকে না, স্যার। 35 নাম্বার কোশ্চেনে স্যার ওই যে প্রেফার নট টু সে, এটা হচ্ছে আপনি পরে 10 অপশন হিসেবে দিছিলেন, আমরা কি অপশন 10 হিসেবে এটা ইউজ করব নাকি আদার্স হিসেবে বসাবো? প্রেফার নট টু সে তো মানে অরিজিনালি ছিল, হ্যাঁ মানে স্যার, তো এটা শুরুতেই ছিল যখন কিন্তু কোশ্চেনারিতে এই অপশনটা নাই আর কি, কিন্তু স্যার আপনি এটা যখন শুধু যে সার্ভে কোশ্চেন লিংকটাতে আছে। দিছেন তখন হচ্ছে দিছিলেন। মানে স্যার পিডিএফ এ ছিল না নাই। কিন্তু লিংকে ছিল। আচ্ছা, লিংকে তো আমি, হ্যাঁ লিংকে আপলোড করে দিচ্ছিলাম, হ্যাঁ ওটা তাহলে 10 হিসেবে আসবে, 10 এর বাইরে আর থাকতে পারবে না, তাই না? মানে এটা অন্য অপশন কি হইতে পারে, এখানে কোনো আপনার মানে ফাঁকা জায়গা নাই, একদম পুরো সবগুলোই ভ্যালু, লাস্টে হচ্ছে মোর দেন 150, তার মানে সব সংখ্যার মধ্যে ইনক্লুডেড হয়ে গেছে, এর বাইরে আর কোনো সংখ্যা নাই। কিন্তু এর বাইরে কেউ যদি অ্যান্সার না দেয়, প্রেফার নট টু সে হইতে পারে, অ্যান্সার না দিয়ে তো যাইতে পারবে না, তাই না? এটা চুজ না করে তো যাইতে পারবে না, এগুলো সব ম্যান্ডেটরি কোশ্চেন ছিল, তাই না? এর বাইরে তো আর আদার্স থাকার চান্স নাই, তাই না? বুঝতে পারতেছেন? জি স্যার। জি স্যার। এর বাইরে তো আর আদার্স থাকতে পারে না, তাই না? সো 9 নম্বর হচ্ছে এটা, 10 নম্বর হচ্ছে প্রেফার নট টু সে, শেষ। যে বলতেছে না, অন্য কিছু দিছে, প্রেফার নট টু সে। আর বাকি যে কোনো সংখ্যা থাকে, সংখ্যা তো এই পুরা 9টা অপশনের মধ্যেই থাকবে, ঠিক আছে? জি স্যার। স্যার আমার সোসাইটি গুলো সিরিয়ালে ছিল না, প্রথমে হচ্ছে 30, 31, 32, তারপরে বাকিগুলো সিরিয়াল ছিল। তো আপনার জন্য দিচ্ছেন, আমি অমনি করবো না সাজাবো স্যার? আপনার ইচ্ছা। স্যার এটা তো স্যার আপনি অ্যাকচুয়ালি যেটা স্যার নতুন যে আমার কোডটা শুধু করতেছি এইটা আমরা। দরকার, আমার শুধু এই যে এই পার্টটা দরকার, এই যে এই পার্টটা থাকলে আমি খুঁজে বের করতে পারবো। তো আপনি এখন সাজাইলেও সমস্যা নাই, না সাজাইলেও সমস্যা নেই, নতুন করতে চলে আসতেছে। জি স্যার। স্যার আমার সার্ভের মধ্যে যদি কেউ হচ্ছে ভুল করে, তার ওই যে আপনি একটু আগে যেটা বললেন যে এজ যদি ভুল করে, মানে আমি বুঝতেছি কি এটা ভুল ভুল, করে? তো এজ, আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা কি আমি হচ্ছে কারেকশন করে দিব তার সাথে কথা বলে? কিভাবে কানেকশন করবেন, খুঁজে পাবেন মানে তাকে? আমি, ইচ্ছা আপনার, আপনি হ্যাঁ যদি করে কানেকশন করতে চান তাহলে করবেন, তাহলে আমাকে আবার ওটা দিবেন, মানে আমাকে আবার আপনি কি ওটা, আবার এক্সট্রা করে মেইল আমাকে, করে দিব? হ্যাঁ যে এত নাম্বার সোর্স আইডি, এই ইমেলের রেসপন্ডেন্ট এজ এত লিখছিল, ঠিক আছে, এটা কারেক্ট এজ হবে এত, এটা আমাকে উল্লেখ করে দিতে হবে। আর সে যদি মানে সার্ভেতে যা দিছে আমি ওইভাবেই হচ্ছে সার্ভেটা করি, তাহলে কি কোনো সমস্যা হবে? যোগাযোগ না করে, হ্যাঁ তাহলে সমস্যা নাই, তাহলে ওখানে যদি আপনার ইয়া ভ্যালুটা আপনি ওইটাই রাখে দেন, ধরেন সে অ্যান্সার দিচ্ছে কত, মেবি 105 দিচ্ছে, যেটা হয়তো তার বয়স না, ঠিক আছে, সেটা আপনি 105ই রাখে দেন। তো এটা হচ্ছে, আমরা এটাকে একটা ভুল হিসেবে কাউন্ট করব। কি ভুল? রেসপন্ডেন্ট ভুল ইনপুট দিচ্ছে। রেসপন্ডেন্ট ভুল ইনপুট দিছে কি দেয় না, এটাতে আপনাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? এটা যে আমরা ডাটা কোয়ালিটির একটা মেজারমেন্ট দেখতেছি, আপনারা যদি ভুল ইনপুট দেন তাহলে এটাতে সমস্যা হচ্ছে, তখন আপনাদের এই গ্রুপটা ভালো, আপনার ডাটা ইনপুট করতে পারে নাই, তাদের কারণে ডাটার কোয়ালিটি খারাপ হচ্ছে, সেটাতে আপনাদের মার্কস কাটা যাবে।
রেসপন্ডেন্ট উল্টাপাল্টা যা দেয় কোনো সমস্যা নেই, এটা জাস্ট আপনারা আইডেন্টিফাই করতে পারলে গুড না। তো এটা যে আপনারা কষ্ট করে ঠিক করতেছেন এটা নেসেসারি ছিল না, করলে করেন, আমার আপত্তি নেই, ঠিক আছে। আপনারা যদি ভুল এন্ট্রি দেন তাহলে সমস্যা। স্যার অলরেডি বুঝলাম যে আপনাদের মধ্যে কেউ হয়তো ফর্মুলা ইউজ করতেছেন, কেউ ফর্মুলা ইউজ করতেছেন না, তো ভুল হওয়ার চান্স আছেই। 41টা কোয়েশ্চেনে আপনাকে প্রায় 30 জনের রেসপন্ডেন্ট অর্থাৎ প্রায় 1200 এন্ট্রি দেওয়া লাগবে। 1200 এন্ট্রি দিতে ভুল হইতেই পারে। একবার ভুল হয়ে যদি যায়, আপনি একটা কলামের রেসপন্স যদি পাশের কলামে দিয়ে দেন তাহলে তো পুরোটা চলে গেল, তাই না? বলেন। স্যার একটা রেসপন্স আমার ছিল ডট, ওইটা কি আদার্সে দিয়ে দিছিলাম, ওইটা কি আবার -999 দিব? -999 ডিস্টিং ভ্যালু। আচ্ছা আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই, তাই না? অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। তানজিনা, প্রেজেন্ট স্যার। ফাহিম, প্রেজেন্ট স্যার। মুমিন, ইয়েস স্যার। রাফি, সৌমিক, ইয়েস স্যার। স্যার রাফি রুকসানা, ছিল তো? রুকসানা, ইয়েস স্যার। পারিয়া, ইয়েস স্যার। মুয়াজ, ইয়েস স্যার। অমিত, প্রেজেন্ট স্যার। সাধন, প্রেজেন্ট স্যার। আলিফ, ইয়েস স্যার। সামিউল, ইয়েস স্যার। রুদ্র, প্রেজেন্ট স্যার। জুবায়ের, ইয়েস স্যার। ফয়সাল, ফয়সাল আহমেদ, ইয়েস স্যার। মুআম্মের, ইয়েস স্যার। ফারদিন, ইয়েস স্যার। জনি, ইয়েস স্যার। আশফাক, ইয়েস স্যার। আনিকা, ইয়েস স্যার। নোমান, ইয়েস স্যার। আরফিন, ইয়েস স্যার। মাহিন, প্রেজেন্ট স্যার। মাকসুদ, স্যার ওর ইলেকট্রিসিটি চলে গেছে স্যার, আমাকে ফোন দিয়ে বলছিল স্যার। সাকিব, ইয়েস স্যার। নাইমুল, ইয়েস স্যার। ঐশী, বিলাস, ইয়েস স্যার। ফাইক। ইয়েস স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস স্যার এখানেই শেষ। হ্যালো স্যার। জি বলেন। স্যার এই যে আমাদের গ্রুপ মেম্বারের কেউ সবাই যদি ফর্মুলা দিয়ে করে, একজন যদি ম্যানুয়ালি করে, কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। ওকে।